ওকে, আসসালামু আলাইকুম। সম্মানিত চিকিৎসক বৃন্দ, আজকে জেনেসিস মিটআপ কর্তৃক আয়োজিত এফস্পেস পার্টন পরবর্তী করণীয় সম্পর্কিত এই প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি ডাক্তার মোহাম্মদ আবুজার গিফারি, এফস্পেস পার্টন ট্রেনি, পিডিয়াট্রিক কার্ডিওলজি এন্ড আইসিবিটি। তো প্রিয় চিকিৎসক বৃন্দ, ফার্স্ট অফ অল আমি আপনাদের সবাইকে কংগ্রাচুলেশন জানাচ্ছি। আপনারা আল্লাহর অশেষ রহমতে নিজেদের ঐকান্তিক প্রচেষ্টায় এফস্পেস পার্ট ওয়ান নামক যে মানে পাহাড় সম কঠিন একটা পরীক্ষা, সে পরীক্ষাতে আপনারা পাশ করেছেন। যদিও এবার দেখা যাচ্ছে যে অন্যান্য বারের তুলনায় পাস রেট কোনো কোনো ফ্যাকাল্টিতে অনেক কম, তো তবুও আপনারা সেই অল্প সংখ্যক ব্যক্তির মধ্যে সিলেক্টেড হয়েছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে পছন্দ করেছেন, এজন্য আপনাদের সবাইকে আবার আমি শুভেচ্ছা জানাচ্ছি। তো প্রিয় চিকিৎসক বৃন্দ, আমাদের জেনেসিস মিড টার্ম ফ্যামিলি, আমরা প্রতিবারই চেষ্টা করি যে আপনারা এফসিবিএস পার্ট ওয়ান পাশ করার পরে আসলে কি কি করণীয় আছে, পাশাপাশি আমরা ট্রেনিং এ ঢুকবো। আমাদের সবারই একজন স্বপ্ন, কিন্তু আমরা হচ্ছে একজন দক্ষ বিশেষজ্ঞ একজন ডাক্তার হব। কারণ যদি এই স্বপ্নটা না থাকতো তাহলে হয়তো আমাদের এমবিবিএস পরে এফসিবিএস করার প্রয়োজনীয়তা থাকতো না। যেহেতু আমরা এফসিবিএস পার্ট ওয়ান পরীক্ষাতে পাশ করেছি এবং সামনে 5 বছর ট্রেনিং করব, ট্রেনিং শেষে একজন দক্ষ বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই আমরা সবাই। তো সেহেতু অবশ্যই আমাদের মনে তীব্র একটা বাসনা আছে। তাহলে কিভাবে আসলে আমাদের এই ট্রেনিংটাকে ফ্রুটফুল করা যায়? আমাদের তো ট্রেনিং আসলে আপনার ইন্টার্নশিপ থাকা অবস্থায় কিছু জিনিস নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ইন্টার্নশিপ থাকা অবস্থায় আপনি অনেক বেশি সিনসিয়ার ছিলেন। হয়তো আপনারই পাশে কোনো এক ফ্রেন্ড বা কলিগ, সে কিন্তু তত বেশি সিনসিয়ার ছিল না। কিন্তু ইন্টার্নশিপ কিন্তু দুজনেই কমপ্লিট করে ফেলেছেন। কিন্তু ইন্টার্নশিপ কমপ্লিট করার পরে সার্টিফিকেট নেওয়ার পরে যিনি দক্ষ ছিলেন বা যিনি সিনসিয়ার ছিলেন আর যিনি সিনসিয়ার ছিলেন না, তাদের কিন্তু নলেজ, তাদের দক্ষতা, তাদের ক্যাপাবিলিটি, তাদের হ্যান্ডেলিং যে পাওয়ার বা ম্যানেজমেন্ট পাওয়ার, পেশেন্ট ক্রিটিক্যাল ম্যানেজমেন্ট, এগুলা কিন্তু তাদের দক্ষতা একরকম হবে না কখনো, তাই না? তাই আমরা সবাই চাই যেন আমরা আমাদের ট্রেনিং পিরিয়ডটা একদম প্রপারলি ইউটিলাইজ করার জন্য, এবং এখান থেকে যেন আমি সর্বোচ্চটুকু শিখতে পারি। তো এই সদিচ্ছা সবারই থাকে সাধারণত। তাহলে আমাদের এই ট্রেনিং তাহলে নিয়ে একটা জার্নি আছে। এই জার্নিটা নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য আমাদের দক্ষ স্পিকার মেন্টর আছেন, যে সিনিয়র মেন্টর ডাক্তার নাদিয়া জামান আপু। এছাড়াও আমাদের সাথে আমাদের জেনেসিস মিড টার্ম এবং পাটু যে ডিরেক্টর ডাক্তার আশিকুর রহমান স্যার, উনি থাকার জন্য বলেছেন। তবুও উনি অনেক ব্যস্ত মানুষ, যদিও থাকতে পারবে কিনা বলতে পারতেছি না। এছাড়া আমাদের সাথে থাকতে চেয়েছেন ডাক্তার আরশাদ হোসেন ভাইয়া, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনেসিস মিড টার্ম। তো আমি আর কথা না বাড়িয়ে আমি সরাসরি ডাক্তার নাদিয়া আপুর কাছে চলে যাচ্ছি। আমাদের এফসিএস পার্টন পরবর্তী, ট্রেনিং পরবর্তী সবকিছু মিলে একটা ওভারঅল একটা আইডিয়া দেওয়ার জন্য। আপু কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমাকে কি শোনা যাচ্ছে? জি আপু, আপনাকে শোনা যাচ্ছে। প্রিয় চিকিৎসক বৃন্দ, আমি এর পাশাপাশি ছোট একটা কথা বলি আপনাদের। আমি জানি যে অনেক প্রশ্ন আছে আপনাদের মনের মধ্যে, তো আপনারা এই প্রশ্নগুলো আমাদের চ্যাট বক্সে ধীরে ধীরে লিখতে পারেন। আমরা ইন্টারাপ্ট করব না, আমরা আমাদের স্পিকারের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবো, এবং এই প্রশ্নগুলো সকল প্রশ্নের অ্যান্সার আমরা আমাদের এই সেশন শেষে দিব। ঠিক আছে? তো আমরা এই জন্য স্পিকার এবং মেন্টরদেরকে আমরা ইন্টারাপ্ট করবো না মাঝখানে। মেন্টর তার মতো করে সুন্দর করে আমাদের সামনে কথা বলবেন, আমরা সব মনোযোগ দিয়ে শুনবো। ঠিক আছে আপু, আপনি কন্টিনিউ করতে পারেন। থ্যাংক ইউ আবুজার গিফারিকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, এন্ড থ্যাংক ইউ জেনেসিস টু ইনভাইটিং মি। আসসালামু আলাইকুম যারা যুক্ত হয়েছেন, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডক্টর নাদিয়া জামান স্বপ্না, ফাইনাল পার্ট সিপিএস এ আছি, ঢাকা মেডিকেল কলেজ মেডিসিন। আজকে আপনাদের খুবই খুশির দিন, মানে এই সময়টাই আসলে খুব খুশির দিন। তো আপনাদের এই সুখের দিন এবং খুশির দিনে আসলে এমন কিছু কথা নিয়ে এসেছি যে মনে হবে যে আপু বোধহয় বেশি খুশি আমাদের দেখতে চাইছে না। হ্যাঁ, যে আবার মাত্র এত কষ্ট করে স্ট্রাগল করে আসলাম, এখন আবার সেই পড়াশোনা, এই এত কষ্ট, আবার নেক্সট পরিশ্রমের কথা বলছে বা বলতে হয়তো আসছে। তো সেই সব কথা বলার আগে আমি আপনাদেরকে একটু সময় নিচ্ছি। আচ্ছা, আমাকে একটু কাইন্ডলি জানাবেন যে আপনারা কি স্লাইড দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমাকে কাইন্ডলি একটু জানাবেন আনমিউট করে, আপনারা কি সবাই স্লাইড দেখতে পাচ্ছেন? আমি একটু স্লাইড চেঞ্জ করেছি, স্লাইডটা কি দেখা যাচ্ছে? ওকে। ওকে।
তো সবাইকে আবারও ওয়েলকাম জানিয়ে শুরু করছি। আচ্ছা, তো সবার আগেই যেটা বলবো সবাইকে কংগ্রাচুলেশন। হ্যাঁ, আবার আপনারা তো ইতিমধ্যে অনেক কংগ্রাচুলেশন শুনেছেন আমি জানি, তারপরেও আবার কংগ্রাচুলেশন, আপনারা আমাদের সাথে ছিলেন। যারা ছিলেন না সবাইকে সবাইকে একদম অন্তরস্থল থেকে কংগ্রাচুলেশন। আমার বাম পাশের ছবিটা খুব প্রিয় একটা ছবি। এই ছবিটা আপনাদের এই রিফ্লেকশন আজকে, তাই না? দেখেন আমরা ঠিক এরকমই, আপনারা প্রত্যেকেই এত কষ্ট, পরিশ্রম, মানে বিভিন্ন স্যাক্রিফাইস, ক্রিটিসিজম, ফেইলিউর, লেট নাইট, হ্যাঁ, রাতের পর রাত জাগা, সবকিছু করেই আজকে দিন শেষে আপনারা কিন্তু এই জায়গাটাতে আজকে এসেছেন। আজকের এই ছোট্ট একটা কংগ্রাচুলেশন ওয়ার্ড শুনতে আপনাদেরকে কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে। তো অবশ্যই কষ্টের পরেই আহ ভালো কিছু থাকে, এটা আমাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমাদের জন্য একটা কথা সবসময় দেওয়া আছে, আপনারা সেটাই আজকে উপভোগ করছেন। তো এখন কথা হচ্ছে যে কংগ্রেচুলেশন, এই আমেজ বেশি দিন থাকবে না, হ্যাঁ, এটা আপনাদেরকে কিছুদিন পরেই ফেড হয়ে যাবে, নতুন করে নতুন পথ চলার জার্নি আবার শুরু হবে। কারণ আপনারা জাস্ট এফসিপিএস এর কোর্সে এনরোল করেছেন। আমি বিশেষ করে কথা বলবো যারা মেডিসিনে আছেন, যারা মেডিসিন ফ্যাকাল্টির, সেটা যে ব্রাঞ্চই হোক, একই একই পরামর্শ থাকবে বা আমাদের আলোচনা থাকবে। তো এই যে এফসিপিএস এর জার্নি, আপনারা জাস্ট চিন্তা করবেন যে এফসিপিএস এর জার্নিটা কি। এফসিপিএস এর জার্নিটা হচ্ছে মূলত একটা সাগর পাড়ি দেওয়ার মতো, তাই না? একটা সাগর পাড়ি দেওয়ার মতো। তার মানে আপনি জাস্ট সাগরে যাওয়া, আপনি ধরেন একটা জায়গা থেকে আরেকটা, একটা দেশ থেকে আরেকটা দেশে আপনি ভ্রমণ করতে যাবেন, বা আপনি একটা কোথাও একটা ঠিক ধরেন এরকমই একটা কোনো দ্বীপে আপনি ল্যান্ড করতে চাচ্ছেন, আপনাকে একটা সাগর পাড়ি দিতে হবে। তো অবশ্যই আপনাকে কি করতে হবে, শুরুতে আপনাকে একটা কি শিপে উঠতে হবে। তো জাস্ট আপনি ওঠার টিকিটটা পেয়েছেন, পার্ট ওয়ান পাস করেছেন, মানে আপনি জাস্ট হাতে টিকিটটা পেয়েছেন। এখন আপনার পরবর্তী কাজ কি? আপনার পরবর্তী কাজ হচ্ছে সাগরটাকে পাড়ি দিয়ে ডেস্টিনেশনে বা আপনাদের যার যার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানো। তো সেই গন্তব্যে পৌঁছানোর আগে আমাদের কিছু স্টপেজ আছে, হ্যাঁ। তো এখন আমাদের এফসিপিএস বা বিসিপিএস যেটা বলেন, যে বিসিপিএস এখন অনেক বেশি ওয়েল স্ট্রাকচার্ড অ্যান্ড অর্গানাইজড। আপনারা ইতোমধ্যেই জানেন, আমরা জানি আমাদের এই জেনারেশন খুবই অ্যাডভান্স, খুবই ফাস্ট অ্যান্ড খুবই স্মার্ট জেনারেশন। তো আমাদের এখন সবাই মোটামুটি জানে যে পার্ট ওয়ান পরীক্ষার পরে আমাদের একটা মিড টার্ম থাকে এফসিপিএস এর। এই মিড টার্মকে ক্রস করে তারপরে পরবর্তী ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য রওনা করতে হয়। তো এই আপনাদের একটা প্রশ্ন যে আপু তাহলে এখন আমাদের করণীয় কি, আমরা যারা পার্ট ওয়ান পাস করে আসছি আমাদের এই মুহূর্তে আসলে কি করণীয়? তো করণীয়, এই মুহূর্তে প্রথম যেটা করণীয় থাকবে, আপনাদের অবশ্যই ট্রেনিং এর জন্য রেজিস্ট্রেশন করা। সবাই বিসিপিএস এ যে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে আপনি বিসিপিএস এ জয়েন করেন। অনেকেই আছে যে স্লট পাচ্ছেন না বা পছন্দসই আপনারা পাচ্ছেন না, সেন্টার পাচ্ছেন না বা ট্রেনিং সেন্টার আপনারা পাচ্ছেন না, সেক্ষেত্রে জয়েনিংটা পরে করা যাবে, কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু করে ফেলতে হয়। রেজিস্ট্রেশন ডিলে করলে পরবর্তীতে এটার জন্য আবার একটা জরিমানা দিতে হয়। তো রেজিস্ট্রেশন করে ফেলবেন বিসিপিএস এ, যে আপনাদের লেটার আসবে, কংগ্রেচুলেশন লেটার আসবে, এরপরে যাবেন। বাকি প্রসিডিউর বিসিপিএস আপনাদেরকে গাইড করবে, বলে দিবে। আর এরপরে যেটা করণীয় সেটা হচ্ছে যার যার ট্রেনিং ইনস্টিটিউটে জয়েন করে ফেলা। আমার পক্ষ থেকে সাজেশন থাকবে অবশ্যই অ্যাজ সুন অ্যাজ পসিবল ট্রেনিং এ জয়েন করে ফেলবেন। কারণ যত ডিলে করবেন, এখন মনে হচ্ছে যে অনেক পড়াশোনা করে আসছি, অনেক অনেক তো কষ্ট হচ্ছে, এখন একটু রেস্ট নেই। আসলে পোস্ট গ্রাজুয়েশনের জার্নিতে তেমন রেস্ট আপনি এখন আর পাবেন না। মেইন কথা হচ্ছে মেডিকেল প্রফেশনে আসলে সেরকম কোনো রেস্ট নাই। এর মধ্যেই আপনাকে আসলে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে, কিছুই করণীয় নাই আমাদের। তো বেশি রেস্ট দিতে গেলে দেখা যাবে যে আপনার যে কষ্ট করে আপনি এতদিন ধরে নলেজটা গেইন করলেন, পার্ট ওয়ান এর নলেজটা কিন্তু আপনার আলটিমেটলি ক্লিনিক্যালি লাগবে। এই জন্যই কিন্তু এই ডিগ্রিটার এত ভ্যালু, তাই না? যে আমরা আসলে জানি যে সিপিএস মানে একটা ক্লিনিক্যাল ব্যাপার, একটা ভালো ক্লিনিশিয়ান হওয়া, এটা আমাদের সবারই একটা স্বপ্ন, সবার একটা অসম্ভব বড় স্বপ্ন যে আমরা ভালো ক্লিনিশিয়ান হব, বড় স্যারদের মতন হব, ম্যাডামদের মতন হব। তো এই জার্নিতে আপনি যদি ভালো ক্লিনিশিয়ান হতে চান, আপনার এই নলেজটা যদি একদম ফেড হয়ে যায়, আপনাকে আবার শুরু থেকে শুরু করতে হবে। তো অবশ্যই অ্যাজ সুন অ্যাজ পসিবল ট্রেনিং এ জয়েন করবেন। এখন ট্রেনিং এ জয়েনিং এর ব্যাপারে আপনাদের আরো কিছু প্রশ্ন থাকতে পারে, সেগুলো পরে আলোচনা করা হবে। তো এখন ট্রেনিং এ জয়েন করার পরে আপনারা কি করবেন, যারা ইতিমধ্যে ট্রেনিং এ জয়েন করেছেন, অনেকে জয়েন করেছেন বা জয়েন করবেন। তো প্রথম কথা হচ্ছে জয়েন করার পরে আপনাদের এখন যে 2 বছর, প্রথম 2 বছর আপনাদেরকে বলা হবে হচ্ছে সিএমটি, দ্যাট মিনস কোর মেডিকেল ট্রেনিং।
এই 2 বছরের কোর মেডিকেল ট্রেনিং কিন্তু সবার জন্য সমান, হ্যাঁ, যত মেডিসিন ফ্যাকাল্টি আছে আমাদের সবার জন্যই মোটামুটি সমান। এখন যাও তাহলে আপনি 2 বছরে কি করবেন? এই 2 বছর কোর মেডিকেল ট্রেনিং এ যে এন্ডোক্রাইনোলজিতে পরীক্ষা দিয়েছেন তার জন্য যেমন এই 2 বছর সমান, যে গ্যাস্ট্রোএন্টারোলজিতে পরীক্ষা দিয়েছেন তার জন্য সেম ট্রেনিং। এইটা হচ্ছে কি আপনার মেডিসিনের বেসিক ট্রেনিং। একটা কথা মনে রাখবেন যে আপনারা এই যে 2 বছর, হ্যাঁ, সিএমটি করবেন, সিএমটি শেষ হওয়ার পরে আপনাদেরকে একটা পরীক্ষা দিতে হবে, যেটাকে আমরা বলেছিলাম যে আমাদের মাঝ সমুদ্র যাত্রায় একটা স্টপেজ আছে, সেই স্টপেজের নাম হচ্ছে মিড টার্ম। ঠিক আছে? তাহলে এই মিড টার্মের জন্য আগে আপনাকে সিএমটি যা শেখার, আপনার যে বেসিক মেডিসিন নলেজ, এটা কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। এটা কিছুটা করেসপন্ডিং করে আমাদের ফেজ এর সাথে। যেমন অনেকে রেসিডেন্সিটা জানেন যে ফেজ এ পাস করতে হয়, দেন ফেজ বি তে এন্ট্রি করে, যেটা হচ্ছে স্পেশালিটি। ঠিক এরকমই এখানেও আপনাকে তাই, যে আপনি যদি ইন্টারনাল থাকেন তাহলে তো সবটাই সমান মোটামুটি, মানে সবসময় মেডিসিন কেস পাবেন আপনি। কিন্তু যে ব্রাঞ্চে চলে যাবেন মিড টার্মের পরে, সে কিন্তু আর ব্রাঞ্চে যে আর মেডিসিন শেখার তার আর সুযোগ নাই। সুতরাং যার যার মেডিসিন নলেজ ইনরিচ করা তাকে 2 বছরের স্পেশাল এই যে কোর মেডিকেল ট্রেনিং এর মধ্যেই করে ফেলতে হবে। তো এই কোর মেডিকেল ট্রেনিং এ আপনার করণীয় কি? করণীয় হচ্ছে প্রথম কথা আপনাকে ম্যানেজিং দ্য পেশেন্ট ইন স্ট্রাকচার্ড একাডেমিক অ্যাপ্রোচ। চেষ্টা করবেন যে পেশেন্ট গুলাকে যেন আপনি স্ট্রাকচারালি এবং একাডেমিক্যালি দেখেন। আমরা নর্মালি ইন্টার্নশিপের সময় অনেক সময় দেখেছি যে আমরা একটা পেশেন্ট দেখছি, সিনিয়র ভাইয়েরা বা সিয়েরা যারা থাকেন, আমাদের সুপারভাইজার যারা থাকেন বা স্যাররা থাকেন, তারা বলে বলে দেন, আমরা হচ্ছে কাজ করেছি। কিন্তু এখন আপনাকে চেষ্টা করতে হবে ইন্ডিপেন্ডেন্টলি কাজ শেখার এবং কাজ করার। এখন আপনাকে ডিসিশন মেক করার মতন অ্যাবিলিটি গেইন করতে হবে যেন আপনি পরবর্তীতে একটা ডিসিশন নিতে পারেন একটা পেশেন্টের ব্যাপারে। তো সেই জন্য কিভাবে স্ট্রাকচারালি আমরা ট্রেনিংটা করতে পারি, আপনাকে যেটা অবশ্যই ফলো করতে হবে যে পেশেন্ট আসলে মন দিয়ে দেখতে হবে। হ্যাঁ, দিন শেষে আপনি বিসিপিএস এ পরীক্ষা দিবেন, দিন শেষে আপনার টার্গেট কি? এফসিপিএস ফাইনাল দেওয়া। তো এফসিপিএস ফাইনাল দিতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই একজন ভালো ক্লিনিশিয়ান হইতে হবে। এবং তার আগে যে স্টপেজ আমরা বললাম যে মিড টার্ম, মিড টার্মেও কিন্তু সেম, হ্যাঁ, মিড টার্মেও কিন্তু আপনাকে খুব ভালো একটা মেডিসিনাল নলেজ নিয়ে বসতে হবে। আপনাকে কিন্তু স্যাররা ক্লিনিক্যালি জাজ করবে। তো অবশ্যই আপনাকে পেশেন্ট গুলাকে ভালো করে দেখতে হবে। একটা রোগী আমরা যদি শুরু থেকে শুরু করি, একটা পেশেন্ট আসবে আপনার কাছে প্রথম দিন ডেস্ক বা আপনি ট্রায়াজে আছেন বা অ্যাডমিশনের দিন আসবে, আপনি তখন কি করবেন? অ্যাডমিশনের পেশেন্টটাকে ভালো করে রিসিভ করবেন। ওই যে রিসিভ করার সময় আমরা যে ছোটবেলায় পড়াশোনা করে আসছি, আব্দুল্লাহ স্যারের বইয়ের মধ্যে যে আমাদের হিস্ট্রি টেকিং, এটা আমরা ছোটবেলায় সেই থার্ড ইয়ারে পড়ে আসছি। এই হিস্ট্রি টেকিং কিন্তু শেষ না, এটা কিন্তু জাস্ট থার্ড ইয়ার ফিফথ ইয়ারের পড়া না। এখন কিন্তু আপনার এই মূলত হিস্ট্রি টেকিং এ ফোকাস করতে হবে। এখন আপনি অ্যাপ্রোচ করবেন স্টেপ ওয়াইজ, যে হিস্ট্রিটা কিন্তু একবার এই যে জয়েন করছেন আপনি এখন মোটামুটি ফ্রি আছেন, এখন একটু আব্দুল্লাহ স্যারের লঙ্গেস্ট থেকে আপনারা হিস্ট্রি টেকিং গুলো দেখে ফেলবেন যে হিস্ট্রি টেকিং কি কি আছে, পয়েন্ট গুলো একটু রিক্যাপ করে নেওয়া আর কি। সেই ফরম্যাট অনুযায়ী আপনারা রোগীকে ডিটেলস জিজ্ঞেস করবেন, যে একটা ফিভারের হিস্ট্রি কমপ্লিট করা, একটা পেইন নিয়ে আসলে সেটা সক্রেটিস যে সূত্রটা অনুযায়ী আমরা করতাম সেটা, বা যে কোনো একটা সিমটম নিয়ে আসলে সেটা ওডি প্যারা অনুযায়ী আমরা জিজ্ঞেস করাটা, এই যে প্র্যাকটিসটা, এই প্র্যাকটিসটা আপনাকে গেইন করতে হবে। এবং হিস্ট্রি থেকে কিন্তু আপনারা নিশ্চয়ই পড়ে আসছেন ক্লাসে যে হিস্ট্রি থেকে 70 to 90% ডায়াগনোসিস পসিবল, তাই না? 60 to 70% ডায়াগনোসিস পসিবল ফ্রম হিস্ট্রি। সুতরাং হিস্ট্রিটা কিন্তু আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো ভালো করে আপনারা হিস্ট্রি নেবেন। হিস্ট্রি নেওয়ার পরে আপনি স্ট্রাকচারালি, মানে আপনাকে কি করতে হবে, সিস্টেম ওয়াইজ স্পেসিফিক্যালি এক্সামিনেশন পারফর্ম করতে হবে। সেটার জন্য আপনাদের যে কোনো বই যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা যেটা বলি যে ম্যাকলয়েডের বই ফলো করা, সেটাকে আপনারা ফলো করবেন। হ্যাঁ, স্টেপ ওয়াইজ অ্যাপ্রোচ করা, স্টেপ ওয়াইজ পেশেন্টকে এক্সামিনেশন করা। জাস্ট আমরা যেটা করি আসলে সময়ের অভাব থাকে, সময় পাই না, আমরা কি করি, জাস্ট একটু স্টেথোটা দিয়ে একটু বাবা একটু লম্বা লম্বা শ্বাস নেন, বাস শেষ, ছেড়ে দিলাম, শুধুমাত্র অসকালটেশন, আমরা পারকাশন করি না বা অন্য কোনো অ্যাপ্রোচে আমরা যাই না। তো এই জিনিসগুলোকে চেষ্টা করবেন শুরু থেকে করার। কেন বলছে এই কথাগুলো আমরা একটু পরে যাব, যে কেন আপু এই জিনিসগুলোকে এত গুরুত্ব দিয়ে বলছে প্র্যাকটিস করার জন্য। এর মধ্যে দেখবেন যে 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 সেন্টারে থাকেন না কেন, আপনাদের বিভিন্ন ধরনের গ্র্যান্ড রাউন্ড হয়, জার্নাল ক্লাব প্রেজেন্টেশন হয়। জার্নাল ক্লাব গুলোতে বিভিন্ন ধরনের প্রোটোকল বা হচ্ছে আপনাদের যে নতুন নতুন গাইডলাইন গুলো আসে, হ্যাঁ, জার্নাল পাবলিশ হয় বা নতুন গাইডলাইন আসে, সেগুলো ওখানে ডিসকাশন হয়। তো এই জিনিসগুলো বাসায় নিজে নিজে দেখবেন কখনো পড়া হয় না, অনেক বোরিং এবং অনেক কিছু অনেক কঠিন থাকে জিনিসগুলো, আমাদের অনেক সময় পড়া হয় না, আমরা বুঝতে পারি না। তো যখন আপনি জার্নাল ক্লাব গুলো অ্যাটেন্ড করবেন, দেখবেন যে খুব প্যালেটেবল ওয়েতে প্রেজেন্টার প্রেজেন্ট করে, এরপর এগুলো ডিসকাশন হয়, স্যাররা আলোচনা করে। সো ওইখান থেকে দিন শেষে আপনি কিছু না কিছু নিয়ে আসতে পারবেন, হ্যাঁ, মাথায় থাকবে আপনার ব্যাপারগুলা। কোনো সিএমই যদি হয় সেগুলো অ্যাটেন্ড করা। সো এইভাবে আলটিমেটলি আপনি আপনার ট্রেনিংটাকে অ্যাপ্রোচ করবেন, কোর মেডিকেল ট্রেনিংটা। জাস্ট ওই সকালে গেলেন, কোন রকম একটু ফলো আপ দিলেন,
একটু পালস ব্লাড প্রেশারটা লিখলেন, স্যার যা যা বললো রাউন্ডে অ্যাড করলেন, ফ্রেশ অর্ডার করলেন, চলে আসলেন। এভাবে কিন্তু আপনার কোর মেডিকেল ট্রেনিং হবে না। এভাবে করলে আপনার কোনো লাভ হবে না। লাভ হবে কার? লাভ হবে যে সেন্টারে কাজ করছেন, যে সেন্টারে ট্রেনিং করছেন, সেই সেন্টারের পেশেন্টদের লাভ হলো, আপনার কোনো বেনিফিট হলো না। আপনার বেনিফিট, আপনি কিন্তু ওখানে শুধুমাত্র রোগী দেখতে যান নাই, আপনি কিন্তু গেছেন ট্রেনিং করতে। তো আপনার ট্রেনিংটা কিন্তু ফ্রুটফুল হইতে হবে। তো আপনার দিন শেষে মাথায় এটা নিয়ে বের হতে হবে, আমি যে আজকে কষ্ট করে যাচ্ছি হসপিটালে, আমি যেন ওখান থেকে কিছু নিয়ে আসি। আপনাকে দিন শেষে কিছু নিয়ে আসতে হবে। আপনি শুধুমাত্র একটা মানে দেখলেন রোগী, কোন রকম একটু ফলো আপ দিলেন, প্রেশার করলেন, এটা জাস্ট আমাদের কাজ না। আমাদের কাজ হচ্ছে অবশ্যই পেশেন্ট সার্ভিস ইনশিওর করা, পেশেন্টের ট্রিটমেন্ট ইনশিওর করা, পেশেন্টের বেনিফিশিয়ারিটা দেখা। একই সাথে আমি যেন একাডেমিক্যালি কিছু নিয়ে আসতে পারি। আপনারা যদি ওই বেজ অন ওই যেই রোগীটা দেখছেন, ধরেন আপনি আজকে একটা ডিকে হ্যান্ডেল করলেন, আপনি একটা ডায়াবেটিক পেশেন্ট হ্যান্ডেল করলেন, বাসায় এসে আপনি আপনার ডেভিডসন বা আপনার যে টেক্সট বুক, আমরা মেডিসিনের টেক্সট বুক, আপনি একটু বাসায় এসে পড়াশোনা করেন। যে আপনি যে এই রোগীটা আজকে দেখলেন, আপনার কাছে মনে হচ্ছে কিছু জায়গায় আপনার কোয়ারিজ থাকবে যে আচ্ছা আমি এটাকে, এটা কি দিব কি দিব না, কি করা যেত আর পরবর্তীতে, আমরা একটা ডায়াগনোসিস করতে পারছি না, আর কি করা যেত। আপনারা নিজেরা ওটা স্টাডি করেন। হ্যাঁ, এই জন্য আমাদের অনেক সুন্দর সুন্দর ম্যাটেরিয়াল আছে। আব্দুল্লাহ স্যারের শর্ট কেস, আব্দুল্লাহ স্যারের লং কেস এন্ড ডেভিডসন, ইটস এ গ্রেট কম্বিনেশন মেডিসিন জাস্ট ওয়ার্ডে প্র্যাকটিস করার জন্য এবং নলেজ গেইন করার জন্য। তো আপনারা নিজেরা সেটা পড়াশোনা করেন, দেখবেন আপনার আপনার কিছু প্রশ্ন অ্যারাইজ হবে। সেই প্রশ্নগুলো পরের দিন যে আপনি রাউন্ডে স্যারকে জিজ্ঞেস করবেন। আপনার কোথাও কোনো কোয়ারি হচ্ছে, আপনি সেটা স্যারকে জিজ্ঞেস করবেন। আপনাকে এভাবেই কিন্তু আলটিমেটলি একজন গাইডের আন্ডারে থেকে আপনাকে ট্রেনিংটা নিয়ে আসতে হবে নিজের জন্য। কারণ আমরা জানি আমাদের হসপিটালে আসলে প্রচুর রোগী থাকে, প্রচুর চাপ থাকে, স্যাররাও এক্সস্টেড হয়ে যান। যদিও বলা আছে বিসিপিএস একজনের আন্ডারে যে ট্রেনিংরা থাকবে তারা ওভাবে স্যাররা মনিটর করবে, আসলে কি সম্ভব হয়? সম্ভব হয় না। অনেক সময় খুব ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড রাউন্ড দিয়ে চলে যেতে হয়, স্যাররাও অত সময় দিতে পারে না। তো আপনার ট্রেনিংটা আপনাকে ইনশিওর করতে হবে। কেন ইনশিওর করতে হবে? বিকজ আপনার নেক্সট স্টপেজ হচ্ছে মিড টার্ম। আপনি যে 2 বছর রোগী দেখলেন, ফ্রেশ অর্ডার করলেন, ফলো আপ দিলেন, চলে আসলেন, আপনি স্যারকে কাজে লাগালেন না, আপনি নিজের কোনো গেইন করলেন না, আপনি হসপিটাল সার্ভিস দিয়ে মাশাআল্লাহ খুশি হয়ে বাসায় চলে আসলেন। দিন শেষে যখন 2 বছর কোর মেডিকেল ট্রেনিং শেষ হয়ে গেলে আপনাকে মিড টার্মে আপনি অ্যাপিয়ার করবেন, তখন কিন্তু স্যার আপনাকে সেই ছাড়টা দিবেন না বিসিপিএস এ পরীক্ষা দেওয়ার সময়, যে আপনি 2 বছরে আপনি হসপিটাল সার্ভিস দিয়েছেন কিন্তু নিজের জন্য কিছু আনেন নাই। স্যার আপনাকে ছেড়ে কথা বলবেন না। আপনার ভালো হবে না পরীক্ষা, আপনার ক্লিনিক্যাল নলেজ জাজ করবে, ভালো মনে হবে না, আপনাকে ফেল করাই দিবে। সো আপনাকে আপনার নিজের জন্য এই কোর মেডিকেল ট্রেনিং এবং অবশ্যই মানুষের আমাদের পেশেন্টদের ভালোর জন্য এবং আমাদের নিজের ট্রেনিং এর জন্য এই 2 বছরের কোর মেডিকেল ট্রেনিং ভালো করে করতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি একটা কথা মনে রাখবেন, আজকের সেশন থেকে একটা কথা যদি নিয়ে যেতে হয়, এই কথাটা নিয়ে যাবেন, সেটা হচ্ছে আপনি যখন ব্রাঞ্চে চলে যাবেন, ফর ফর এক্সাম্পল আপনি কার্ডিওতে চলে যাচ্ছেন, আপনি এন্ডোতে চলে যাচ্ছেন, আপনি রিমোটে চলে যাচ্ছেন, গ্যাস্ট্রোতে চলে যাচ্ছেন, মনে রাখবেন ওখানে গেলেও আপনার কিন্তু বেসিক মেডিসিনের পেশেন্ট কিন্তু ডিল করতে হবে। আমরা যেন এমন ডাক্তার না হই যে শুধু কার্ডিওই দেখবো আর এইদিকে রোগী ডায়াবেটিস ম্যানেজ হচ্ছে না। আমি অ্যাজ এ কার্ডিওলজিস্ট একটা ডায়াবেটিস এর পেশেন্ট ম্যানেজ করতে পারতেছি না, মানে মিনিমাম ম্যানেজ করতে পারতেছি না। আমি যেন একই সাথে 3টা হাইপোগ্লাইসেমিক এজেন্ট পেশেন্টকে দিয়ে না দিই, অথচ আমার মাথায় নাই যে আমি আসলে কি দিলাম আর কি না দিলাম। তো এই জাতীয় ভুল আমরা অনেক জায়গায়, আমরা নাম বলতে চাই না, আমরা অনেক জায়গায় দেখি, তাই না? কম বেশি আমাদেরও কিছু ভুল ত্রুটি থেকে থাকে বা হয়ে যায়। তো এই জিনিসগুলো যেন আমরা না করি। সুতরাং এতটুকু ট্রাস্ট যেন আমাদের পেশেন্ট আমাদের কাছে নিয়ে আসতে পারে, যে বা আমি যেন একজন অ্যাজ এ কলিগ, আমি যেন আরেকজন কলিগের ব্যাপারে রিলাই করতে পারি যে না, মিনিমাম ম্যানেজমেন্টটুকু সে করতে পারবে। তাহলে আপনার নিজের স্যাটিসফ্যাকশন এবং পেশেন্টের বেনিফিশিয়াস এর জন্য কিন্তু আপনাকে এই যে 2 বছরের মেডিসিন, এটা শিখে বের হইতে হবে। এই মেডিসিন কিন্তু আপনাকে 2 বছর পরে যখন আপনি ব্রাঞ্চে চলে যাবেন, আপনাকে কিন্তু আর কেউ শেখাবে না। তখন দেখা যাবে যে আপনারই সিনিয়র, আপনারই সুপারভাইজার আপনাকে বলছে, ধরেন কার্ডিও পেশেন্ট, বাট পেশেন্টের আনকন্ট্রোল ডায়াবেটিস, আপনাকে বলবে হ্যাঁ আপনি ডায়াবেটিস কন্ট্রোলে আনেন, দেন আমরা আমাদের কার্ডিওলজিক্যাল ম্যানেজমেন্ট, হ্যাঁ এটা অনগোয়িং করবো। আপনাকে কিন্তু তখন আর স্যার বলে দিবে না যে আপনি কার্ডিও, আপনি এই জিনিসটা ম্যানেজ কিভাবে করবেন। আপনাকে ডায়াবেটিস ম্যানেজ করতে হবে, জানবে আপনি তো সিএমডি পাস করে, আপনি তো মিড টার্ম পাস করে আসছেন, আপনি এখন এসএসসি তে চলে আসছেন। তো আপনি নিশ্চয়ই জানেন, আপনি 2 বছর মেডিসিনের ট্রেনিং করে আসছেন। তো এই জিনিসটা আপনাদের নিজেদের জন্যই লার্নিং, এবং দিন শেষে আমাদের ফ্যামিলি মেম্বারদের যেন আমরা ট্রিটমেন্ট করতে পারি। আমাদের ছোটবেলায় একটা কথা বলতো না আমাদের স্যাররা, যে এমন ডাক্তার হতে হবে যেন নিজের বাবা মায়ের চিকিৎসা করতে গেলে আমাদের কোনো কনফিউশন না থাকে, আমরা যেন কনফিডেন্ট থাকি। এতটা কনফিডেন্ট থাকলেই বাবা মা ট্রিটমেন্ট করা যায় যে আমি জানি আমার ওয়েটা ঠিক আছে। তো ওই জিনিসটাই আমাদেরকে এখন থেকে আরো বেশি ক্লিনিক্যালি প্র্যাকটিস করতে হবে। তো আপনার দিন শেষে টার্গেট থাকবে আপনি যেন হসপিটাল থেকে কিছু নিয়ে আসেন। আপনি শুধু শুধু কষ্ট করে এই কষ্টের মধ্যে আপনি যাবেন আসবেন, আপনার কস্ট খরচ হচ্ছে, ট্রান্সপোর্ট খরচ, কস্ট খরচ হচ্ছে। আমাদের আবার অনারিয়ামের নিয়েও তো কত ঝামেলা। আমাদের অনারিয়ামও তো আসলে আমরা যথেষ্ট, এখন অনেক বেশি পাবেন, আপনারা ভালো পাচ্ছেন, কিন্তু আসলে কি স্যাটিসফ্যাক্টরি, মানে আমরা তো সবাই জানি এখন বর্তমান করেসপন্ডিং যে
সামাজিকতায় চলতে ফিরতে গেলে। তো এই যে কষ্ট করছেন, এই কষ্টটা যেন আসলে ফ্রুটফুল হয়। তো নেক্সট স্টেপ হচ্ছে আপনাদের মিড টার্ম। এবার আসেন নেক্সট আরেকটা করণীয় কি? আরেকটা করণীয় হচ্ছে আপনাদের প্রোটোকল। যারা পার্ট ওয়ান করে ফেলছেন, প্রোটোকলটা অবশ্যই চেষ্টা করবেন প্রোটোকলটা রেডি করে ফেলতে। হ্যাঁ, প্রোটোকলটা যেন আপনাদের পাস হয়ে যায়। বিশেষ করে যারা ব্রাঞ্চে আছেন তাদের তো আসলে ব্রাঞ্চের গাইড লাগবে, কিন্তু যারা মেডিসিনে আছেন, এটা আমি তাদের জন্য স্পেশালি বলছি, যে যারা মেডিসিনে আছেন চেষ্টা করবেন মিড টার্মের আগেই যেন প্রোটোকলটা পাশ করে ফেলতে পারেন। কারণ প্রোটোকল আপনাকে যেই পরিমাণে দৌড়াদৌড়ি করতে হয়, প্রোটোকলে যেই পরিমাণে হেসেল নিতে হয়, যেই পরিমাণে সময় ব্যয় করতে হয়, আপনি দেখবেন যে মিড টার্মের কোনো কারণে যদি আপনার মিড টার্ম একবার খারাপ হয়ে যায়, ওই সময় থেকে আপনার কিন্তু টাইম কাউন্ট শুরু হয়ে যাবে। হ্যাঁ, নিয়ম অনুযায়ী যে মিড টার্ম পাস করার 1 বছরের মধ্যে প্রোটোকল পাস করাতে হয়। সুতরাং আগে করতে পারলে ভালো, আগে অ্যাপ্রুভ করা যায়। এখন আগেও যারা করে, এখন বিসিপিএস এটা আপনাদের সময় বোধহয় ইয়া হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে অনেকেরই, যে এখন আপনাদেরকে পার্ট ওয়ানের পর পরই প্রোটোকল রেডি করে ফেলতে হবে, আপনাদের মিড টার্মের পরে আর সুযোগ নাই। এটা খুব ভালো হয়েছে, কারণ মিড টার্মের পরে আসলে যদি কারো খারাপ হয়, সেই প্রোটোকল নিয়ে দৌড়াদৌড়ি করবে নাকি সে আসলে মিড টার্মে পড়াশোনা মনোযোগ দিবে। আবার যদি হয় যে সে ব্রাঞ্চের মানুষ, ব্রাঞ্চে শিফট করবে, তখন তার জন্য আসলে আরো বেশি হেসেল হয়ে যায়, যে সে সে ব্রাঞ্চেও কন্টিনিউ করতে পারবে না, সে এদিকে বাসায় এসে রাতে মেডিসিন পড়বে, নাকি যে সে হচ্ছে প্রোটোকল দৌড়াদৌড়ি করবে। সুতরাং এইগুলা অবশ্যই আপনারা বিসিপিএস এ যোগাযোগ করবেন। বিসিপিএস এর প্রোটোকলের বিষয়ে সব কথা আপনারা নিজেরা অবশ্যই যে সুন্দর করে শুনবেন, প্রোটোকলের ব্যাপারে যত কথাবার্তা শুনে এসে নিজেরা এগুলো হচ্ছে রেডি করবেন। হ্যাঁ, প্রোটোকলটার জন্য আপনাদেরকে যদি কোনো সাপোর্ট প্রয়োজন হয়, জেনেসিস এর আলাদা একটা উইং আছে যারা শুধুমাত্র প্রোটোকল এবং এই যে আমাদের থিসিস এগুলোতে হেল্প করে থাকেন। আপনারা চাইলে তাদের হেল্পও সরাসরি নিতে পারেন। খুবই ইফেক্টিভ, খুবই হেল্পফুল একটা উইং আমাদের। আচ্ছা, এবার আমরা চলে যাই যেটা আমাদের আসলে নেক্সট স্টেপ, যে আমাদের মিড টার্ম। আচ্ছা, তার আগে একটু বলি যে আপনারা আসলে এখন পড়াশোনার জন্য কি কি বই খাতা আপনারা আসলে রাখবেন। হ্যাঁ, কি কি বই খাতা আপনাদের আসলে লাগবে সেটা বলার জন্য আমি যেমন আপনাদের জন্য তিনটা ছবি নিয়ে আসছি, জাস্ট তিনটা ছবি, এখানে বেশি কিছু না। একটা হচ্ছে ম্যাকলয়েডের আমাদের ছবি, একটা হচ্ছে ইসিজি আব্দুল্লাহ স্যারের বই এবং রেডরোজি আব্দুল্লাহ স্যারের। এই তিনটা বই আপনারা চেষ্টা করবেন, এই যে প্রথম 2 বছর কোর মেডিকেল ট্রেনিং, প্রথম বছর বা প্রথম 6 মাস কিন্তু আপনাদের খুব রিল্যাক্স যাবে। তো এই রিল্যাক্স টাইমটাতে চেষ্টা করবেন আপনারা একটু একটু করে দৈনিক ভিত্তিতে এই বইগুলো একটু পড়াশোনা করে ফেলার। হ্যাঁ, করতে থাকার। দেখা যাবে যে আপনি যখন 2 বছরের পরে শেষ হয়ে যাবে ট্রেনিং, বা 1.5 বছর শেষ হয়ে যাবে, তখন আপনার মাথার উপরে চেপে বসবে কে? মিড টার্ম চেপে। তখন ওই মিড টার্মের জন্য আপনাকে যেই পরিমাণের পড়াশোনা এবং লোড নিতে হবে, তখন আলাদা করে আসলে এই বইগুলা পড়া আমাদের জন্য খুব কঠিন হয়ে যায়। তো চেষ্টা করবেন শুরু থেকে যদি সম্ভব হয় একটু একটু করে পড়ার। খুবই ইফেক্টিভ। আপনি ওটাই প্রোটোকল, যে আপনি যখন যে রুগীটা দেখবেন সেই পেশেন্ট বেস যে কথাগুলা, যেই জায়গাগুলো আসবে, সেগুলো আপনি এই বইগুলা থেকে দেখে ফেললেন, তাহলে আপনার আলটিমেটলি কি হবে জানেন? আপনার আলটিমেটলি ক্লিনিক্যাল শার্পনেস অনেক বেশি বাড়বে। হ্যাঁ, আলটিমেটলি ক্লিনিক্যাল শার্পনেস অনেক বেশি বাড়বে। আচ্ছা, এখন আসেন যে মিড টার্ম। আপু এতক্ষণ মিড টার্ম নিয়ে অনেকগুলো কথা বললাম, যে মিড টার্ম কি আমাদের জন্য আসলে ইম্পর্টেন্ট? আসলে কি ইম্পর্টেন্ট? আচ্ছা, আমরা জানি আমরা অনেকেই পার্ট ওয়ান দিয়ে আসছি, এবং আমরা অনেকে অনেকবার ফেইলুর হতে 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 আমরা আজকে সাকসেস হয়েছি। অনেকে আমরা পার্ট ওয়ান একবারে সাকসেস হয়েছি। যারা একবারে হয়েছি তারাও আলহামদুলিল্লাহ, যারা অনেকবারে হয়েছি তারাও আলহামদুলিল্লাহ। অনেকবারে হয়েছি দেখে ডিসক্রেডিট, আর একবারে হয়েছে দেখে খুব ক্রেডিট, ব্যাপারটা আসলে এরকম মোটেও না। আমাদের এখন পোস্ট গ্রাজুয়েশন আসলে একবারে পাশ করেছি, 2বারে পাশ করেছি, এরকম কোনো টার্ম আসলে নাই। এটা আসলে যার যার যখন রিজিকে ছিল শেষে আমরা পাশ করে যাব, ইনশাল্লাহ মিড টার্মও তাই। কিন্তু আমরা চাই না যে মিড টার্মটা আপনার এই ফেইলুরের ওপর দিয়ে যাক। আমরা চাই মিড টার্ম যেন আপনার একবারে হয়ে যায়। কেন একবারে হয়ে যায় চাই? কারণ মিড টার্ম যদি আপনার একবারে না হয়, তাহলে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজটা কি? বিশেষ করে যারা মাদার থেকে ব্রাঞ্চে যাবেন, হ্যাঁ খেয়াল করেন কথাটা, যারা মাদার সাবজেক্ট থেকে ব্রাঞ্চে চেঞ্জ করবেন তাদের জন্য মিড টার্ম পাস কিন্তু আবশ্যক। কেন আবশ্যক? কারণ মিড টার্ম পাস না করলে তার কিন্তু আর ট্রেনিং কাউন্ট হচ্ছে না, যারা মাদার থেকে ব্রাঞ্চে যাবেন। এটা এখন আপনাদের কি মাদার থেকে ব্রাঞ্চে যাওয়ার সুযোগ আছে? সম্ভবত নেই। কারণ 2022-এর পরে একটা নোটিশ আসছিল, যারা তখন আমাদের জন্য সুযোগটা ছিল যে নেই মাদার আপু, থেকে, নেই।
নেই। আমাদের সময় সুযোগটা ছিল যে মাদার থেকে আমরা ব্রাঞ্চে যেতে পারবো। যারা আমরা 2022 সেশনে পাশ করে আসছিলাম বা 22 এর পরবর্তী 2-একটা সেশন, তাদের জন্য অপশনটা আছে। সুতরাং এটা তাদের জন্য যারা 22 পাশ করেছিলেন কিন্তু ফর এক্সাম্পল এখনো জয়েন করেন নাই, কোনো কারণে জয়েন করেন, তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল। কিন্তু আপনারা যারা এবার পাশ করেছেন, এই সেশনে পাশ করেছেন, আপনাদের জন্য কিন্তু আহ মিড টার্ম পাশ করাটাও অত্যন্ত জরুরি। হ্যাঁ, কারণ যারা ব্রাঞ্চে পার্ট 1 পাশ করা তাদের ক্ষেত্রে হয়তো বা আপনাদের 1 বছর ট্রেনিং কাউন্ট হবে। তাদের জন্য যদি কোনো কারণে ফেল করে যান 1 বছর ট্রেনিং কাউন্ট হবে। কিন্তু এখানে একটা আবার কিন্তু আছে, যদিও বিসিপিএস আপনাকে সুযোগটা দিয়েছে যে আপনি যদি এবার মিড টার্ম ফেল করেন, পরের 1 বছর পর্যন্ত আপনি ট্রেনিং কন্টিনিউ করতে পারবেন। ইন দ্য মিড টার্ম 2টা মিড টার্ম আপনি আরো 2বার বসতে পারবেন। ঠিক আছে, ধরেন আপনি এন্ডোকানে চলে গেলেন, এন্ডোকানে যাবেন, এন্ডোকানে ডিউটি করবেন, ট্রেনিং করবেন, কিন্তু আপনার মিড টার্মটা ক্লিয়ার হয় নাই, আপনি পরের সেশনে মিড টার্মে আবার দিতে পারবেন। কিন্তু হচ্ছে কি জানেন, আপনি যদি মিড টার্ম পাস না করেন আপনাকে এন্ডোকান নিবে না, নিতে চাবে না। এই জিনিসটা এটা আনঅফিসিয়াল, একদম এটা ওপেন সিক্রেট। আপনি যদি মিড টার্ম পাস না করেন আপনাকে গ্যাস্ট্রোতে, ন্যাশনাল ইনস্টিটিউটে গ্যাস্ট্রো লিভার আপনাকে নিতে চাবে না। আপনার ভাইবা হবে, আপনার রেজাল্টের পরে যখন ওরা নোটিশ দিবে যে লিস্ট জানাবে, দেখবেন আপনি নাই, কারণ মিড টার্ম পাস হয় নাই। এটা আনঅফিসিয়াল, একদম মানে বিটার ট্রুথ, কিছু করে না। স্যাররাও চায় যে যে পাস করে গেছে ঝামেলা ফ্রি, তাকে আমরা নিয়ে নিবো, কারণ যে একবার ঢুকে যাবে সে তো 3 বছরের জন্য ইনস্টিটিউটে ঢুকে গেল। কারণ যে ঢুকবে সে কিন্তু ঢুকেই সাথে সাথে গাইড খুঁজবে, সে সাথে সাথে প্রোটোকলের কাজে চলে যাবে। সুতরাং আপনার মিড টার্ম যদি পাস না করেন আপনি প্রোটোকলও করতে পারবেন না। ওইদিকে আপনি সারাও জানে আপনার মিড টার্ম পাস না হলে আপনি ট্রেনিং ভালো করতে পারবেন না। আপনার মন চেয়ে থাকবে রাতে বাসায় যে আমাকে মিড টার্ম পাস করতে হবে, এইদিকে মর্নিং আবার আপনাকে গ্যাস্ট্রো পেশেন্ট দেখতে হবে, আপনি এদিকে ইরেগুলার হয়ে যাবেন, তো সারা এই হিসাবটা নিতে চাবে না স্বাভাবিকভাবেই। তারা চায় যে এসএসসি যে ট্রেনিংটা, সুপার স্পেশালিটি ট্রেনিংটা, এটা একদম ট্রেনিং এর মতন করেই হবে। সুতরাং ওইখানে কোনো আসলে স্যাক্রিফাইস তারাও করতে চান না, আমরাও চাই না করতে। সেই জন্য মিড টার্ম ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। আপনারা হয়তো চিন্তা করবেন যে আপু দেরি আছে তো, মাত্র পাস করছে আপু, মেলা দেরি 2 বছর। বিলিভ মি, জাস্ট 2টা সেশন শেষ করেন, দেখবেন টাইম শেষ। জাস্ট টাইম শেষ, টাইম পাবেন না। কারণ মিড টার্মের যে প্রিপারেশন, ইটস এ হিউজ প্রিপারেশন। আপনাকে বুঝতে হবে কেন মিড টার্ম ইম্পর্টেন্ট। জাস্ট ওই যে একটা কথা বললাম যে বিসিপিএস কখনোই কিন্তু কখনো সোজা পরীক্ষা হয় না। বিসিপিএস মানে একটা স্ট্যান্ডার্ড মেনটেন। বিসিপিএস এ কখনো সহজ প্রশ্ন হয় না, হয় স্ট্যান্ডার্ড না হলে ওভার স্ট্যান্ডার্ড। হ্যাঁ, অনেক সময় কঠিন হয়, পানির মতো সোজা গেলাম বসলাম পাস করলাম, দিস ইজ নট দ্য টাইপ অফ বিসিপিএস। এটা কখনো বিসিপিএস এর ধরনই না। তো আপনাকে বিসিপিএস যখন আপনাকে ব্রাঞ্চে পাঠিয়ে দিবে, জানে যে আপনি এন্ডোক্রাইনে চলে যাবেন, তার মানে 2 বছরের মেডিসিন আপনি কি করে গেলেন, আপনি মেডিসিনে কতটুকু দক্ষ হলেন, কতটুকু নলেজ নিয়ে, মানে বেসিক 2 বছরের ট্রেনিং নিয়ে আপনি গেলেন, সেটা ইনশিওর করেই আপনাকে বের করবে। ইটস নট এ ভেরি ইজি টাস্ক। আচ্ছা, কেন এটা ইজি টাস্ক না, এবার আসেন আমরা একটু অ্যানালাইসিস করি, জাস্ট বেশি কিছু না। আমি আমাদের এই যে রিসেন্ট সেশন 2025-এর জুলাই সেশনে এফসিপিএস মিড টার্ম মেডিসিনে কয়জন পাশ করেছে আমরা একটু যদি দেখি, যে পরীক্ষা দিয়েছে কয়জন। 454 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, এর মধ্যে রিটেনে পাশ করেছে মাত্র 274 জন। দ্যাট মিনস দেখেন রিটেন পরীক্ষাতেই হাফ আউট হয়ে গেছে। এর মধ্যে রিটেন যারা পাশ করেছে তাদের মধ্য থেকে ফাইনালি অসপি এবং অসকি পরীক্ষা দিয়ে পাশ করে বের হয়ে আসছে মাত্র 162 জন। তার মানে যেই পরীক্ষাটা 2022-এর দিকে বা 21 সালের দিকে বলা হতো যে মিড টার্ম বসলেই পাস, এখন সেই পরীক্ষা যেটা 90% বা 70 to 80% পাস রেঞ্জ ছিল একটা সময়, এখন সেটা দাঁড়িয়েছে কোথায়, 35%। তার মানে এই দিনে দিনে ডে বাই ডে মিড টার্ম স্ট্রাকচার্ড অর্গানাইজ হচ্ছে, ডে বাই ডে। কথাটা মার্ক করেন, আমি বলতে চাচ্ছি ডে বাই ডে, দ্যাট মিনস 2022-এর জানুয়ারি প্রশ্নের থেকে 2022-এর জুলাই প্রশ্ন যেমন স্ট্যান্ডার্ডনেস বেড়েছে, 2022-এর থেকে 23, 23 থেকে 24, 24 থেকে 25, এই জুলাই সেশনে যে পরীক্ষাটা হয়েছে মাচ মোর স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল এবং অনেক বেশি বুক ওরিয়েন্টেড ছিল। তার মানে আপনি যদি কোনো রকম ওই ওয়ার্ডে ডিউটি করেন আর বাসায় এসে ভাবেন যে আচ্ছা ওয়ার্ডে ডিউটি করছি, আমি তো ওয়ার্ডে ম্যানেজ করছি, ডায়াবেটিস হয়ে যাবে, এই নলেজ দিয়ে আমি বই খাতে যা জানি আমি লিখে দিয়ে বলে আসলে হয়ে যাবে, নো, ইটস নট এ ভেরি ইজি। কেন, আপনাকে একদম এবার প্রশ্নগুলো দেখলে আপনারা বুঝবেন যে একেবারে বইয়ের স্ট্রাকচার্ড প্রশ্ন আসছে, মানে আপনাকে ক্লিনিক্যাল নলেজ তো থাকতেই হবে। সেটার জন্যই স্যাররা একটা আপনার জন্য অস্পি এবং অস্কি আয়োজন রেখেছে, মানে টেনশনের কিছু নাই। যাবো কষ্ট করে ক্লিনিক্যাল কাজ করলাম, সেটা লাগবে না, অবশ্যই লাগবে, সেটা আপনাকে ক্লিনিক্যালি জাজ করবে। কিন্তু আপনি যে আসলে বউকিস পড়াশোনা করেছেন কিনা, একাডেমিক ছিলেন কিনা, সেজন্য আপনাকে একদম ডেভিডসনের যেই কয়টা কথা থাকবে ওই কটা কথাই আপনার তাদের চেক লিস্টে থাকবে। সুতরাং আপনি যদি ওই আন্দাজে 2-4টা কথা লিখে দিয়ে চলে আসেন, এখন আর সেই দিন নাই, মিড টার্ম পাস হবে না। সো মিড টার্ম পাসটা অবশ্যই জরুরি, কারণ মিড টার্ম পাস না করলে কিন্তু আপনি আলটিমেটলি
ফাইনালি আপনি যে সাব স্পেশালিতে চলে যাবেন, সেখানে গিয়ে আপনি না শান্তি পাবেন, না ভালোভাবে ট্রেনিং করতে পারবেন। ইভেন তো এখন তো স্লটও পাওয়া যায় না, মিড টার্ম পাস না করলে আপনাকে কেউ নিতেও যাবে না। আর এটা একটা গলার কাটা হয়ে দাঁড়ায় থাকবে। হ্যাঁ, এমনও মানুষ আছে, আমরা জানি, আমরা দেখেছি, আমরা মিড টার্মে যারা যুক্ত আছি, অনেকদিন ধরে আমরা যুক্ত আছি মিড টার্মে, দেখেছি যে 5 বার, 3 বার, 4 বার দিয়েও মিড টার্ম পাস হচ্ছে না। হ্যাঁ, এটা জাস্ট গত 2 সেশন আগের কথা। এখন তো আরো বেশি ডিফিকাল্ট হয়ে গেছে মিড টার্ম। সুতরাং সামনের দিনে যদি এরকমই আমাদের স্যারদের প্যানেলটা থাকে এবং এই স্ট্যান্ডার্ডনেস বজায় রাখে, দেখা যাবে যে পাশের আরো কমেও আসতে পারে। হ্যাঁ, সুতরাং অবশ্যই মিড টার্মটা আপনাদের জন্য পাস করাটা ভীষণ ভীষণ জরুরি। এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং সেই জন্য আপনাদের এখন থেকেই কিন্তু মিড টার্মের জন্য একটু মাথায় রেখে অ্যাপ্রোচটা করতে হবে। আমি যা ছোট করে আপনাদেরকে একটু ব্রিফ করতে চাই, যারা একদম ফ্রেশ নতুন কিছুই জানেন না, যে জাস্ট পার্টনটা দিয়ে আসছেন, যে আপু আসলে কি কি থাকবে, কেন ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি জানেন যে আপনার মিড টার্মের কি কি থাকবে, কন্টেন্ট কি, আপনি ধরেন দিন শেষে একটা রুগী দেখে এসে বাসায় রিভিশনটা খুলছেন, আপনার কিন্তু চোখ যাবে যে আচ্ছা এই জিনিস একটু দেখি তো, করি তো, কারণ আপু তো একবার বলছিল যে মিড টার্মের জন্য এই থাকে। তো কন্টেন্ট গুলো জেনে রাখলে আপনার পড়াশোনাটা হেল্প হবে, আপনি একাডেমিক্যালি ওভাবে নিজেকে আগায় নিতে পারবেন। তো আমাদের কন্টেন্ট থাকে মূলত এসবিএ, এসএকিউ, অসপি এবং অস্কি। সুতরাং যারা এসবিএ দিয়ে এসে খুশি হয়ে গেছিলেন যে আহা বেঁচে গেছি, পার্টন পাস হয়ে গেছে, আর এসবিএ লাগবে না, তাদের জন্য একদম দুঃসংবাদ এটা। হ্যাঁ, যে আপনাদের এসবিএ পিছন ছাড়ে নাই, মিড টার্মেও কিন্তু 50টা এসবিএ থাকে। এখন মিড টার্মের এসবিএ কি পার্টনার এসবিএর মতন? না, অবশ্যই না, পার্ট ওয়ানের থেকে অনেক বেশি ডিফিকাল্ট হবে এখানে। পার্ট ওয়ানে যেমন আপনার অনেক মানে এখন মনে হবে পার্ট ওয়ান আসলে অনেক সোজা ছিল, মিড টার্ম আপনার আরো বেশি অনেক কঠিন। সুতরাং স্টেপ ওয়াইজ ম্যানেজমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা পাউন্ডার এম্বোলিজমের পেশেন্টকে আপনার স্টেপ ওয়াইজ ম্যানেজ করা, একদম ম্যানেজমেন্ট স্টেপ বাই স্টেপ যেতে হবে এবং আপনাকে কোন দিক থেকে কোন স্টেপে দিয়ে দিবে আপনাকে প্রশ্ন করে সেটাকে রিকগনাইজ করতে হবে। সো এই জিনিসটা আপনারা যেমন করে আসছেন, ওটাকে জাস্ট প্র্যাকটিসটাকে বজায় রাখা আর কি। সো এসবিএ থাকে, প্রথম দিন আপনার এসবি পরীক্ষা দিতে হয় এবং এসবিএ তে 50টা এসবিএ থাকে, 2 নাম্বার করে 100 মার্কস, এবং পরের দিন চলে যাবেন রিটেন পরীক্ষা দিতে। রিটেন হচ্ছে শর্ট অ্যান্সার কোশ্চেন, এখানে আপনাদের 4টা গ্রুপ থাকে, প্রতি গ্রুপে 5টা করে কোশ্চেন থাকে এবং প্রতিটা কোশ্চেনের 4 থেকে 5টা করে স্টেম থাকে। হ্যাঁ, তো প্রতিটা কোশ্চেনের মার্কস হচ্ছে 5 করে থাকে এবং টোটাল যেহেতু 4টা গ্রুপ এবং বড় 20টা প্রশ্ন, 4 5 20, তো 5 20-এ 100 নাম্বার। এই 100 এবং আগের দিনের যে এসবি দিয়েছেন সেই 100, এই 200তে আপনার 120 নাম্বার পেয়ে পাশ করে আসতে হবে। স্টিল নাও আপনাদের জন্য এখনো এটা একটা সুসংবাদ যে দুইটা মিলায় পাস হচ্ছে। উই ডোন্ট নো কোন দিন বিসিবিএস বলবে যে এসবি আলাদা পাস, রিটেন আলাদা পাস। সেই সময় যদি এরকম দিয়ে দেয়, আমরা দোয়া করি যেন এরকম না দেয়, দিয়ে দিলে আমাদের জন্য আরো বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। সো এই 2 দিনের পরীক্ষা দেওয়ার পরে আপনার 60% নাম্বার নিয়ে পাস করে আসলে আপনাকে মেসেজ দেওয়া হবে যে ইউ আর কোয়ালিফাইড। কোয়ালিফাইড ফর হোয়াট? কোয়ালিফাইড ফর অসপি এন্ড অস্কি। দেন আপনাকে 1 থেকে 2 সপ্তাহ পরে ইউজুয়ালি অসপি এবং অস্পি পরীক্ষা ডেট দিয়ে দেয়। তো অসপি ছোটবেলার মতনই, আমরা যেরকম 10টা সেশন থাকতো, 5 নাম্বার করে 5 মিনিট করে টাইম, ঠিক এরকমই 5 নাম্বার করে থাকবে, 5 মিনিট করে টাইম পাবেন, 5 × 10 = 50 নাম্বার। আর অস্কি হচ্ছে ওই দিনই হবে, অস্কিটা শেষ হয়ে যাওয়ার পরে আপনাদের অস্কি হবে। অস্কিতে হচ্ছে 5টা সেশন থাকে এবং অস্কিতে মূলত থাকে হচ্ছে নাম্বার বেশি এবং কি কি থাকে এখানে, আপনার 2টা হিস্ট্রি টেকিং থাকবে, 2টা এক্সামিনেশন স্টেশন থাকবে এবং একটা লং কোশ্চেন অথবা আইওই থাকবে। এখন আসেন যে আপু হিস্ট্রি টেকিং আবার কি? হিস্ট্রি টেকিং হচ্ছে এই যে যারা আপনারা কোর মেডিকেল করে ব্রাঞ্চে চলে যাবেন, তাদেরকে স্যাররা কেন ছাড়বে? আপনি 2 বছর মেডিসিন কেন ট্রেনিং করলেন, কি ট্রেনিং করলেন? আপনাদের তো এখানে ফেজ এর মতন লং কেস নাই, তাহলে এই লং কেসের ফ্লেভারটা কিন্তু স্যাররা আপনার হিস্ট্রি টেকিং দিয়ে নিয়ে নিবে। লং কেসে আমরা কি করি, পেশেন্টের কাছ থেকে হিস্ট্রি নিয়ে আমরা স্যারকে প্রেজেন্ট করি, দেন আমরা ডায়াগনোসিসে যাই, দেন স্যাররা ক্রস কোশ্চেন করে। এখানে জিনিসটা হচ্ছে আপনি যেমন আমরা যেমন লং কেস প্রেজেন্টেশনে যেটা করতাম, ফিফথেরও যেটা করে আসছি বা ফেজেতে যেটা করে থাকি, যে আমরা আলাদাভাবে একটা হিস্ট্রি নিয়ে রুগীকে আমরা জিজ্ঞেস করে রেডি করে রাখি, স্যারকে শুধু আমরা সেই প্রেজেন্টেশনটা প্রেজেন্ট করি যে স্যার এটা এটা নিয়ে আসছে, চিফ কমপ্লেন বা সাইলেন্ট ফিচার বলি, দেন ডায়াগনোসিসে রিচ করি। এইখানে কিন্তু আপনাকে হিস্ট্রি দিতে হবে স্যারের সামনে বসে। তো এটা চিন্তা করেন, এটা কিন্তু খুব একটা সহজ টাস্ক না। এবং কি হিস্ট্রি নিলেন সেটা স্যারের চেক লিস্টে বসে বসে মিলাবে। এক একটা হিস্ট্রি টেকিং এর 40 থেকে 50টা পর্যন্ত চেক লিস্ট থাকে। এই 40 থেকে 50টা পয়েন্ট আপনাকে টাচ করে আসতে হবে। দেখা যায় ম্যাক্সিমাম টাইম, আমরা তো যে বললাম যে অনেকদিন ধরে মিড টার্মের সাথে সংযুক্ত আছি, আমরা দেখি আমরা বিভিন্ন মডেল টেস্ট বা মক ফাইনাল নেই,
দেখা যায় যে আসলে 10টা বা সর্বোচ্চ 15-20টা প্রশ্ন করে এক্সামিনাররা চুপ হয়ে বসে থাকে, আর কোশ্চেন খুঁজে পায় না। তো এই জিনিসগুলোর জন্যই আমরা শুরুতে বলেছিলাম যে আপনাকে রোগীর সাথে যখন আপনি কথা বলবেন, আপনার কাছে যখন কোনো জ্বর নিয়ে আসবে, আপনি সেই জ্বরের জন্য রোগীর কাছে সিস্টেমিক ওয়েতে হিস্ট্রি নিবেন। তাহলে জ্বরের সেই হিস্ট্রিটা আপনি আব্দুল্লাহ স্যারের বই থেকে একটু পড়ে ফেলেন। লং কেসের শুরুতেই সুন্দর করে প্রোফার্মা দেয়া আছে, জ্বরের জন্য কি কি জিজ্ঞেস করতে হবে বলা আছে। এই জিনিসগুলো পড়তে পড়তে যখন আপনার প্র্যাকটিস হয়ে যাবে, তখন আপনি এটার জন্য মোটামুটি রেডি থাকবেন। আর ইন দ্য মিন টাইম অবশ্যই আপনাদের এই মিড টার্ম সেশনের জন্য জেনেসিসের আলাদা মিড টার্ম উইং তো আছেই। তো আজকেই অলরেডি বিকালে আমরা একটা সেশন করেছি, আপনারা হয়তো ফেসবুকে এখন তো সবকিছুই ঘুরে ঘুরে দেখা যায়, চাইলে সেটা আপনারা জাস্ট এট এ গ্ল্যান্স দেখে নিতে পারেন যে আমাদের আসলে যারা পরীক্ষা দিয়ে আসছে বা মিড টার্ম পাস করে আসছে, এত হার্ড কোশ্চেনে পাস করে আসছে, তাদের এক্সপিরিয়েন্স গুলো আপনারা শুনতে পারেন, কারণ তারা আপনাদের অগ্রজ। তাদের এক্সপিরিয়েন্সটা শুনলে আপনারা আসলে বুঝতে পারবেন যে কোথায় আপনাদের ফেলিউর হয়, বা তারা ট্রেনিং পিরিয়ডে কোথায় ভুল করেছে, আপনাদেরকে আর কি করণীয় ছিল, তাদের এক্সপিরিয়েন্স গুলো আপনারা শুনতে পারেন চাইলে। তো এই হচ্ছে আপনাদের এক্সাম কম্পোনেন্ট। সুতরাং এই জন্য আপনাকে অবশ্যই এখন থেকেই কিন্তু একটু ওরিয়েন্টেড হতে হবে। হ্যাঁ, সো স্টাডি ম্যাটেরিয়াল তাহলে কি লাগবে? স্টাডি ম্যাটেরিয়াল লাগবে আপনাদের ডেভিডসন 24th এডিশন এবং জলিল স্যারের অসপি বই। এই দুইটা বই আপনাদের জন্য কালেকশনে ডেফিনেটলি থাকে। জলিল স্যারের অসপি বই শুধুমাত্র পরীক্ষার জন্য না, আপনাদের মানে নলেজকে ইনরিচ করতে এবং ক্লিনিক্যাল শার্পনেস বাড়াতে এটার কোনো বিকল্প নাই। আপনি ডেভিডসন পড়ে যাবেন পড়ে যাবেন পড়ে যাবেন, ডেভিডসন এক জিনিস পড়ে যাওয়া। আর আপনি যখন জলিল স্যারের অসপি বইটা খুলবেন, দেখবেন যে ওইখানে যে ছবি দেওয়া, ওইখানে যে ইসিজি দেওয়া, ওইখানে যে এক্সরে দেওয়া, এগুলা যখন আপনি প্র্যাকটিস করবেন, তখন দেখবেন যে আপনার নলেজ আসলে আকাশচুম্বী হয়ে যাবে, আপনার অনেক বেশি ফাইন টিউনিং হবে। এবং এই জিনিসগুলো যদিও আমরা মিড টার্মে, আমাদের যে উইং আছে মিড টার্মে আমরা আরো বেশি সুন্দর করে অর্গানাইজড ওয়েতে, যারা পরবর্তীতে আপনারা ট্রেনিং 1-1.5 বছর ট্রেনিং করে, বিশেষ করে আমরা প্রেফার করি 1 বছর আপনি নিজে নিজে পড়েন বা নিজে নিজে ট্রেনিং করেন ভালো করে মন দিয়ে, একদম সিস্টেমিক ওয়াইজে যেভাবে আমরা আলোচনা করলাম, এভাবে আপনি 1 বছর ট্রেনিং করেন, আপনি ইন দ্য মিন টাইম আপনি হাফ রেডি হয়ে যাবেন। এরপর যখন আপনার হাতে আর 1 বছর ট্রেনিং বাকি থাকবে মিড টার্মের আগে, ওই 1 বছরের মধ্যে আপনার চেষ্টা করা উচিত যে 8 থেকে 9 মাস হাতের সময় নিয়ে যেন আপনি একদম গোছানো প্রিপারেশনে ঢুকে যেতে পারেন। কারণ মিড টার্ম প্রিপারেশন কিন্তু হিউজ। কারণ হিউজ বলতে আমরা কিন্তু অলরেডি দেখেছি যে আপনাকে এখানে এসবিএ কভার করতে হবে। আপনারা চিন্তা করেন যে শুধুমাত্র পার্ট 1 এর এক এসবিএ এবং এমসিকিউ কভার করতেই আপনাদের কি পরিমাণের ঘাম ঝরাতে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে, রাতের ঘুম বাদ দিতে হয়েছে। আর এখন তো আপনাকে ডিউটি করতে হবে, ফ্যামিলি মেনটেন করতে হবে, একই সাথে এসবিএ, রিটেন তো আমরা অনেক বছর লেখার প্র্যাকটিস নাই, তারপর অসপি এবং অস্কি। তো বিসিপিএস এর স্যারের সামনে বসে অস্কি প্র্যাকটিস এবং অসপি নেওয়া নট এ ম্যাটার অফ জোক। তো অবশ্যই এই জন্য আপনাকে হাতে মিনিমাম আপনারা 8 মাস, এটা খুব ইম্পর্টেন্ট, মিনিমাম 8 মাস সময় নিয়ে লং ব্যাচে যদি এন্ট্রি করেন খুবই ভালো হয়। অথবা যদি কারো বিশেষ মনে হয় যে না আমি পরে জয়েন করতে চাই, সেক্ষেত্রে আপনারা মিনিমাম, এটা হচ্ছে একদম লোয়েস্ট পিরিয়ড, যেটাকে আমরা বলি রেগুলার ব্যাচের জন্য মিনিমাম 6 মাস বা 5.5 মাস হাতে নিয়ে আপনাকে শুরু করতে হবে। তো এই দুইটা টাইমে যারা শুরু করে তাদের জন্য আসলে মিড টার্মটা পাস করে এবং লেগে থাকে যে আমাদের মিড টার্ম প্যানেলের সাথে যারা যুক্ত থাকে, আমরা দেখেছি ম্যাক্সিমাম টাইম তারা আসলে একবারই উঠে যেতে পারে। তো আপু আর কিছু কি দরকার আছে? হ্যাঁ, আর কি দরকার আছে, আর দরকার হচ্ছে আমাদের গোল একটা দরকার। আপনাকে গোল ফিক্স করতে হবে যে আপনি এই 1.5 বছর বা 1 বছর ট্রেনিং আপনি কি করবেন। আসলে গোল প্ল্যান করা হচ্ছে আপনি এই 6 মাস কি করবেন, নেক্সট 6 মাস কি করবেন, নেক্সট 6 মাস কি করবেন, নেক্সট 6 মাস, আপনাকে 6 মাস 6 মাস করে একটা প্ল্যান করে ফেলতে হবে। আপনি যদি স্ট্রাকচার মধ্যে প্ল্যান না করেন, দেখা যাবে কি আপনার মানে হাসতে খেলতে ঘুরতে ফিরতে আপনার 6 মাস শেষ, শুধু নাম, দিন শেষে একটা সার্টিফিকেট আসবে হাতে, কিছুই লাভ হবে না। আবার দেখবেন জয়েন করবেন 6 মাস শেষ, এরপর দেখবেন মাথার উপর আকাশ ভেঙে পড়ছে, আল্লাহ আমি এখন কি নিজেকে ক্লিনিক্যালি শার্প করবো, আরো বেশি টিউনিং আমার কিভাবে ফাইন টিউনিং হবে, নাকি আমি এখন মিড টার্মের জন্য আমি জাস্ট মুখ বুঝে পড়াশোনা করব। দেখা যায় যে যারা আসলে প্রথম থেকে গোল বা প্ল্যানটা রেডি না করে, তাদের ম্যাক্সিমাম টাইম হয় কি ট্রেনিংটা ভালো হয় না, শেষ মুহূর্তে মাস 6 যখন থাকে, তখন ওয়ার্ডের কাজ বাদ দিয়ে ফাঁকি দিয়ে পড়াশোনা করতে হয়, যে আমাকে একটু 1 মাস ছুটি লাগবে বা ওয়ার্ডে নিয়মিত না যাওয়া, বা হচ্ছে মানে চেষ্টা করে যে না যে বাসা বসে পড়া। তো আপনারা যদি শুরুতে থেকে একদম অর্গানাইজ থাকেন, ওরিয়েন্টেড থাকেন, তাহলে কিন্তু আসলে শেষ মুহূর্তে যে এত লোড নিতে হয় না। হ্যাঁ, এই পড়াগুলোই আপনার কাজে লাগবে। আর এর জন্য তো অবশ্যই জেনেসিসের মিড টার্ম প্যানেল এবং ডেডিকেটেড একটা প্যানেল আপনাদের জন্য সবসময় রেডি থাকবে, যারা আপনাদেরকে একেবারে তখন প্রপার ওয়েতে রেডি করে দিবে। ওকে, সো ডিটারমিনেশন ডেডিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং শুরু থেকে চেষ্টা করবেন যে যেই ফ্রেন্ড বা যেই কলিগের সাথে কমফোর্ট ফিল করেন, একটা রিডিং পার্টনার করে ফেলা একদম ফ্রম দ্য বিগিনিং, যেরকম আমরা সেই থার্ড ইয়ারে বা ফার্স্ট ইয়ার থেকে
পার্টনার মেনটেন করতাম, যে ফাইনাল প্রফ এটা খুব ভালো লাগার বিষয় না, যে যেই পার্টনারের সাথে ফার্স্ট ইয়ারে পড়ছেন সেই পার্টনার এবং আপনি একসাথে ফাইনাল প্রফ পাস করে বের হয়ে আসছেন। তো ঠিক এরকম ভাবে একটা পার্টনার জোগাড় করার চেষ্টা করবেন যার যার করেসপন্ডিং, যে দেখা গেল যে আপনি গ্যাসোতে যাচ্ছেন, আপনার পার্টনার হচ্ছে এন্ডোতে, তো দুজনের খুব ভালো ট্রেনিং হয়েছে, এখন দুজন মিটার দুদিকে চলে গেল, পরে গিয়ে আপনি আবার পার্টনার খুঁজতে হবে, পার্টনার অ্যাডজাস্ট করা কিন্তু ভেরি ডিফিকাল্ট। তো শুরু থেকে একটা ভালো রিডিং পার্টনার ম্যানেজ করবেন, রিডিং পার্টনার ছাড়া আসলে আমাদের কোনো উপায় নেই এই কঠিন যান্ত্রিক যুগে পড়াশোনা করার জন্য রিডিং পার্টনার খুবই প্রয়োজন। এবং প্রপার ট্রেনিং আমরা আগেই বলেছি, এবং দিন শেষে অবশ্যই সবসময় দোয়ার উপরে রাখতে হবে, হ্যাঁ, কারণ বিসিপিএস আনপ্রেডিক্টেবল, কখন কোন পরীক্ষায় আপনি আটকে যাবেন, সুতরাং দোয়া শুরুতে থেকেই থাকবে। তো অবশ্যই আপনাকে একটা গোল সেট করতে হবে, এখন থেকেই সেই গোলটা আপনার সামনে থাকতে হবে, এবং সেই গোলের উপরে ভিত্তি করে আপনাকে একটা প্ল্যান তৈরি করতে হবে এন্ড গেট টু ওয়ার্ক। সেই প্ল্যান ওয়াইজ আপনাকে কাজ করতে হবে এবং আপনাকে অবশ্যই লেগে থাকতে হবে। আপনারা অলরেডি জানেন যে পোস্ট গ্রাজুয়েশনে লেগে থাকার কোনো বিকল্প নাই, এবং আলটিমেটলি আপনাকে রিচ গোল করতে হবে। তো এই গোল রিচ করতে গেলে আপনাকে, এই গোলটা কি, এই মুহূর্তে আপনাদের নেক্সট গোল হচ্ছে মিড টার্ম। পার্ট অন দিয়ে আসছেন মিড টার্ম, মিড টার্ম হচ্ছে আমাদের নেক্সট স্টপেজ। ওকে, তো এই স্টপেজ যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু আপনি পরবর্তী আর ফাইনাল পার্টের দিকে যেতে পারবেন না, আপনি কিন্তু ওখানে স্টাক হয়ে থাকবেন। ঠিক আছে, তাহলে দেখেন এই যে আমাদের একটা সামনে একটা অবস্টাকল আছে, এটাকে আমরা বলি মিড টার্ম। তাহলে এই মিড টার্মটা আপনাকে ক্রস করতে হবে, না হলে আপনাকে এটা পেছন দিকে ধাক্কা দিয়ে নিয়ে যাবে। আপনাকে যেভাবে হোক এটাকে ক্রস করে ধাক্কা দিয়ে এটাকে আপনাকে ফেলে আগাতে হবে। তো আপনাকে একটা রোড ম্যাপ থাকতে হবে, একটা ড্রিম প্ল্যান করতে হবে, যে এখন থেকে আপনাকে একটু একটু করে অর্গানাইজ ওয়েতে মিড পথে হাঁটতে হবে। কারণ কেন? কারণ স্লো প্রোগ্রেস ইজ বেটার দেন নো প্রোগ্রেস। আপনি যদি এখন কিছুই না করেন, আপনার এটা আসলে কোনো কিছু ভালো বয়ে আনবে না। সো স্টে পজিটিভ এন্ড ডোন্ট গিভ আপ। কখনোই পোস্ট গ্রাজুয়েশনে তো গিভ আপের সুযোগই নাই, সুযোগই নাই। হ্যাঁ? আর অবশ্যই শুধুমাত্র আমরা, এটা আপনারা সবাই জানেন, আমরা অনেক মোটিভেশনাল কথা পার্টনার আগে শুনে আসছেন, এখনো শুনবেন, শুনতেই থাকবেন। যে কোনো কাইন্ড অফ প্রবলেম, জেনেসিস দের অল উইং আপনাদের সাথে থাকবে। এনি কাইন্ড অফ প্রবলেম, কোথাও কোনো কোয়েরি, সেটা তো বলবেনই। তো হার্ড ওয়ার্কের কোনো বিকল্প নাই, হার্ড ওয়ার্ক করতে হবে। হার্ড ওয়ার্ক অনেক সময় দেখা যায় আমাদের যে এভারেজ, আমরা বলি যে এভারেজ, আমরা স্টুডেন্ট, আমাদের এভারেজ কে ছাপায় যায় হার্ড ওয়ার্ক। এর কথা সবসময় মনে রাখবেন। ওই যে অনেকে বলে না যে আমরা একবারে পার্ট পাস করছি, আমার কাছে আসলে একবারে পার্ট পাস করা কোনো ক্রেডিটের বিষয় না। আবার 5 বারে পার্ট পাস করছে, আমার কাছে এটা কোনো ডিসক্রেডিটের বিষয় না। বিষয়টা হচ্ছে আমি আসলে লেগে থাকতে পারছি কিনা। আপনি একবারে পার্ট পাস করে যে ট্র্যাকলেস হয়ে গেছে, অনেক হিস্ট্রি আছে, আর ট্র্যাক ধরে রাখতে পারে নাই, বা মিড টার্মে যে বারবার বারবার খারাপ হচ্ছে। আবার যে 5 বার দিয়ে পার্ট পাস করেছে, সেই মিড টার্মে যে একবার ক্লিয়ার করে ফেলো, ফাইনাল পার্ট একবারে ক্লিয়ার করে ফেলে। সো হার্ড ওয়ার্কের কোনো বিকল্প নাই। তো আমরা যে স্টেজেই থাকি না কেন, এক্সেলেন্সি তো অবশ্যই ভালো, কিন্তু এভারেজ যারা আমরা আছি, আমি নিজে খুব এভারেজ, সো আই বিলিভ ইন হার্ড ওয়ার্ক। সো হার্ড ওয়ার্ক সবসময় আপনাকে সামনের দিকে নিয়ে যাবে। আজকে তো অনেক কথা আমরা বললাম, যারা পার্ট ওয়ান পাস করে আসছেন পরবর্তী করণীয় কি। ইন দ্য মিন টাইম আমরা কিন্তু এটা ভুলে যাই নাই যে আসলে যারা পাস করে নাই তাদের করণীয় কি। সুতরাং দুইটাই ভোলা যাবে না। আপনারা যারা পাস করে গেছেন তারা যেমন নিজেদেরকে নিয়ে এখন ব্যস্ত হয়ে যাবেন, আমি সবসময় এই বিষয়টাকে একটু জোর দিয়ে বলি, এবং আমি খুব এমপ্যাথেটিক তাদের প্রতি যারা খারাপ হয়ে গেছে, পাস করতে পারেনি। তো আপনারা যারা পাস করেছেন, প্লিজ আপনারা কেউ ভুলে যাবেন না যে আপনারাও এক সময় তাদের জায়গায় কেউ কেউ ছিলেন, অথবা কেউ থাকতে পারতেন। তাদেরকে ভুলে যাবেন না। আপনারা যার যার জায়গা থেকে তাদেরকে একটু হেল্প করবেন, তাদেরকে সহযোগিতা করবেন, একটু মোটিভেট করবেন, একটু বুস্ট আপ করবেন। বিশ্বাস করেন, আপনার মুখ থেকে একটা সিম্পল কথা, আরে ভাই আপনি অনেক ভালো পারেন, আপনি যদি জানেন যে সে পারে না, তাও আপনি একটু বলেন যে আরে ভাই আপনি অনেক ভালো পারেন, ইনশাল্লাহ আপনার এবার হয়ে যাবে। দেখবেন সে যে এনার্জেটিক হবে, তার যে মনোবলটা বাড়বে, এটা সে 10 রাত পড়াশোনা করলেও তার আসতো না। সুতরাং আপনারা একটু হেল্প করবেন। আর অবশ্যই আমরা জেনেসিস উইং তো আছি, বিশেষ করে আমরা যারা পার্ট ওয়ানের, আমি যেমন পার্ট ওয়ানের সাথে যুক্ত আছি, যারা এরকম শুনছেন যে আছেন, যদি থেকে থাকেন বা সেটা শুনে থাকেন, যারা পাশ করার নাই, তারা প্লিজ আপনার প্রয়োজন অফিসে আসবেন। হ্যাঁ, হোপ মানে ডোন্ট লুজ হোপ, আশাহত হওয়ার কিছু নাই। ওই যে বললাম যে একবারে পাশ করছে সেও যেমন বারবার ফেলিয়ার হতে পারে ইন দ্য ফিউচার, কেউ আমার ভবিষ্যৎ জানি না। সুতরাং যে পাশ করেন নাই তারা তো হতাশার কিছু নাই, আপনাদের জন্যও অবশ্যই সৃষ্টিকর্তা ভালো কিছু রেখেছে। তো যারা পাশ করেছেন বা করেন নাই, হোয়াট এভার, ফোকাস অন ইয়োর গোল, এবং আপনাকে লেগে থাকতে হবে। লেগে থাকলেই আপনি আলটিমেটলি কোনো না কোনো ওয়ে বের করতে পারবেন। এন্ড কনসিস্টেন্সি ইজ দ্য মেইন থিং ইন আওয়ার পোস্ট গ্রাজুয়েশন। হ্যাঁ, কনসিস্টেন্সি ইজ হোয়াট দ্যাট ট্রান্সফর্ম এভারেজ ইন্টু এক্সেলেন্স। ওই যে বললাম যে আপনাকে লেগে থাকতে হবে, যে দিন শেষে লেগে থাকবে
আপনাকে মানে মেডিসিন, বিশেষ করে মেডিসিন হচ্ছে কনসিস্টেন্সি, জাস্ট কনসিস্টেন্সি মেনটেন করার বিষয়। আমরা অনেক সময় বলি না যে ওনার নলেজ অনেক ভালো, ইজ বস ক্লিনিশিয়ান, খুব ভালো, জাস্ট কিভাবে সে লেগেছিল, মানে সিজনাল পড়াশোনাটা না করে রেগুলার পড়াশোনা করার চেষ্টা করা। হ্যাঁ, এটা আপনাদের জন্য একটা, আমার মনে হয় যে জায়গাটাতে আমি আজকে অনেক বিষয়ে কথা বললাম যেগুলো আমি জানতাম না, আমি ট্রেনিং এর পরে ফেস করেছি, এখন আমি ফিল করছি আমার আর অল্প কিছুদিন ট্রেনিং বাকি আছে ফাইনালের পরীক্ষা দেওয়ার জন্য ধরেন। তো এই যে আমি আজকে এসে দিন শেষে যে জিনিসটা সাফার করি, বা আমার মনে হয় যে ইস, আমি যদি প্রথম 6 মাস আমাকে কেউ একটু গাইড করতো যে এই ট্রেনিংটা আমি কিভাবে করব, আমাকে কি অ্যাপ্রোচ করা উচিত, বই পড়া উচিত কি উচিত না, এটা আমি তখন জানতাম না। তো আমার প্রথম 6 মাস কিন্তু মানে কি বলে যে নতুন বিয়ের পরে যেরকম মানুষ খালি দাওয়াত খেতে খেতে চলে যায়, আমার ওইরকম শুধু সেমই দাওয়াত খেয়েছি, গিয়েছি, ওয়ার্ডে চলে আসছি, মানে শুধু ঘুরেছি বেরিয়েছি, ট্রেনিং শেষ। তো ওই 6 মাস যে জীবনের কত মূল্যবান ছিল এখন গিয়ে রিয়েলাইজ করতে পারছি। এবং সেটাকে ব্যাকআপ করার জন্য কিন্তু এখন ওভারলোড দিয়ে পড়াশোনা করতে হবে, ওভারলোড দিয়ে রুগী দেখতে হবে। সো সেটা না করে শুরুতে থেকেই অল্প অল্প করে করা ভালো। আমরা জানি যে বিন্দু বিন্দুতেই আলটিমেটলি সিন্ধু তৈরি হয়। সো নেভার স্টপ ট্রাইং, ট্রাই সবসময় করে যেতে হবে, এন্ড নেভার স্টপ বিলিভিং অন ইউর সেলফ, নেভার গিভ আপ, ইউর ডে উইল কাম ইন ফিউচার ইনশাল্লাহ। সো আপনারা যারা পাশ করেছেন, এগেইন এন্ড এগেইন কংগ্রেচুলেশনস টু এভরিওয়ান। দেখা হবে আপনাদের সাথে আপনাদের ফেলিসিটেশন প্রোগ্রামে, এবং দেখা হবে যারা পরবর্তীতে মিড টার্মের জন্য প্রিপারেশন নিতে আসবেন তাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। আর কারো যদি পরবর্তী স্টেশন, যেহেতু আমাদের মিড টার্ম, তো এটা নিয়ে কারো যদি কোনো কোয়েরিজ থাকে আপনারা করতে পারেন। আজকে আমি এই পর্যন্তই আমার কথা শেষ করছি, অনেক সময় নিয়েছি। তো আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, নাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। হুম, ওয়ালাইকুম আসসালাম আপু। অনেক অনেক ধন্যবাদ আপনাকে অত্যন্ত চমৎকার ভাবে আমাদের মিড টার্ম পরবর্তী জার্নিটুকু আমাদের সাথে শেয়ার করার জন্য এবং অনেক সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। তো প্রিয় চিকিৎসক বৃন্দ, আমাদের প্রোগ্রাম অনেকক্ষণ হয়ে গেছে। তো আপনাদের মনে কিছু কোয়ারিজ আছে, যেমন কিছু সমসাময়িক বিষয়। আপনারা সবাই অ্যালোকেশন দিয়েছেন না? একটু রেসপন্সিভ হই আমরা, হ্যাঁ। আপনারা একটু আনমিউট করে আমার প্রশ্নের উত্তর দিয়েন। পাশাপাশি সামনে রেজিস্ট্রেশন প্রসিজিওর আছে। তো এখন আপনারা আপনাদের যে অ্যালোকেশন ইনস্টিটিউট দিয়েছেন, এখন এটা সম্ভবত 28 তারিখের পরে রেজাল্ট দেওয়ার কথা আছে আপনাদের কার কোন অ্যালোকেশন আসছে। তো এখন অ্যালোকেশন যারা করেন নাই, এমন কেউ আছেন যারা অ্যালোকেশন দেন নাই? আসলে যারা আমরা ট্রেনিং এ ঢুকতে চাই তারা সবাই সাধারণত অ্যালোকেশন দিয়ে দিয়েছেন আপনারা। এই নেই ভাই এখন। তো যারা আচ্ছা এখনো দেন নাই, আচ্ছা যারা মানে এটা ভাবার কারণ নাই, ঠিক আছে, যে ভাইয়া আন্দোলন চলছে, আন্দোলনটা শেষ হোক তারপরে দিব। সমস্যা নেই, আপনি অ্যালোকেশন দিয়ে ফেলেন, কোনো সমস্যা নেই, হ্যাঁ। আর আন্দোলন আপনারা করতেছেন, এই আন্দোলনটা নিঃসন্দেহে এটা যৌক্তিক আন্দোলন। তো আশা করি যদি বিসিপিএস এই আন্দোলনটাকে, এই আপনাদের এই দাবি দাওয়াকে শুনবে, মানবে। আহ, যদি এটা মেনে নেয়, তো তখন দেখবেন যে আবার নতুন করে অ্যালোকেশন, অর্থাৎ নতুন করে এখন তো ঢাকা মেডিকেল কলেজ এবং সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ তো আপনার লিস্টে ছিল না। তো এটা যদি অ্যাড করে দেয় তখন আপনাদেরকে আবার অ্যালোকেশন নতুন করে দিয়ে অ্যাড করার ব্যবস্থা করে দিবে, হ্যাঁ, দুশ্চিন্তার কারণ নাই। যদি আপনার ট্রেনিং এ ঢোকার ইচ্ছা থাকে তাহলে অ্যালোকেশন, 1 মিনিট, 1 মিনিট জাস্ট, তাহলে অ্যালোকেশন অবশ্যই পূরণ করে ফেলবেন, ঠিক আছে। ওকে। ভাইয়া এই এবার সেশনে আসেন অ্যালোকেশন দেওয়ার পরে। বলেন আপু। না ঢুকতে চাইলে বলেন, তো হচ্ছে কি শুনতে অ্যালোকেশন পাচ্ছি। ফিল আপ অ্যালোকেশন দেওয়ার দরকার নেই, আপনি যদি এই সেশনে না ঢুকতে চান অ্যালোকেশন দেওয়ার দরকার নাই। আচ্ছা এবার আসেন, অনেকে আছেন যারা এই সেশনে ঢুকতে যাচ্ছে না, তাদের অ্যালোকেশন দেওয়ার কোনো প্রয়োজন নাই, হ্যাঁ। আচ্ছা এবার আসেন, অনেকে মনে করছি যে আমরা অ্যালোকেশন দিব, তো আমার তো পেরিফেরি চলে আসতে পারে, নরসিংদী জেলা হাসপাতাল চলে আসবে, এজন্য আমি এবার অ্যালোকেশন দিব না, আমি সামনের বার দিব। যদি কেউ এই টেন্ডেন্সি থাকে তাহলে তার ক্ষেত্রে একটু বলে বলে রাখি যে আপনি যদি সামনের বার দেন, সামনের বার যে আপনার নরসিংদী আসবেন এর কোনো গ্যারান্টি আছে? সামনের বার আপনি ঢাকাতে চলে আসতে পারবেন? পারবেন না, মানে পারার সম্ভাবনা খুবই কম। বিসিপিএস অবশ্য একটা জিনিস করছে, সেটা মাইগ্রেশন সিস্টেম করছে। কিন্তু মাইগ্রেশন সিস্টেম মানে হচ্ছে যারা গতবার ঢোকার পরে পেরিফেরিতে ছিল, তাদের ক্ষেত্রে মাইগ্রেশন সিস্টেমের মাধ্যমে কিছু সংখ্যক হয়তো তাদেরকে মেডিকেল কলেজ অর্থাৎ ঢাকাতে বা যে বিভাগীয় শহরগুলোতে নিয়ে আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। তাই আমি যদি বলি যে আপনার যদি মনে হয় যে ভাই আমি রেসিডেন্সি দিব না, আমি পার্ট 1 ট্রেনিং করতে যাচ্ছি, তাহলে আমার মনে হয় যদি আপনার কাছে মানে টাইম থাকে, ট্রেনিং করার ইচ্ছা থাকে, তাহলে অ্যালোকেশন ভালো।
আর কিছু করার নাই, বিসিকে যেহেতু জেলা হাসপাতালগুলোতে দিয়েছে এবং এটা অলরেডি এস্টাবলিশ অলরেডি চলতেছে, সেহেতু আমার মনে হয় যে খুব বেশি কিছু করার নাই। আর যদি ঢাকা মেডিকেল কলেজ, সরকারি মেডিকেল কলেজ লিস্টে দেয়, তাহলে তো সবাই তো আলটিমেটলি ঢাকা সরকারির নাম তো দিবে, সবার তো আর ট্রেনিং সেখানে আসলে দিবে না, তাই না? হয়তো গুটি কয়েক দিতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে হয়তো ম্যাক্সিমামই ঢাকা মেডিকেল কলেজ দিলেও বা সরকারি মেডিকেল কলেজ দিলেও সেখানে আপনি যেতে পারবেন না। মানে যেতে আপনি পারবেন না বলতে মানে গুটি কয়েক পারবে, বাকিরা পারবে না আর কি। আলটিমেটলি কিন্তু আহ পেরিফেরিতে কিছু মানুষকে যাওয়া লাগবে। তবে সেক্ষেত্রে বিসিপিএস যে কাজটা করছে, যে মাইগ্রেশন সিস্টেম করছে, মাইগ্রেশনটা খুব ভালো, আমার কাছে খুবই ভালো লাগছে। যে মাইগ্রেশন সিস্টেমটা মাধ্যমে যারা হচ্ছে পেরিফেরিতে ছিল তারা সেন্টারে আসার সুযোগ পাবে, এই একটা বিষয়। এবার আসেন, অ্যালোকেশন হয়ে গেল, আপনার মোটামুটি ট্রেনিং আপনি যেখানে যেতে চান, আহ আপনার হয়তো পছন্দ মতো পড়ুক বা না পড়ুক, আপনার ট্রেনিং ইনস্টিটিউট চয়েস হয়ে গেছে অলরেডি। এবার নেক্সট কি করণীয় সেটা হচ্ছে ভাইয়া জি, জি, হ্যাঁ, ভাইয়া অ্যালোকেশন আর রেজিস্ট্রেশন এই দুইটা কি একই কোর জিনিস কোর নাকি ট্রেনিং দুইটা আলাদা? অ্যাপ্লাই দেবে। জি, জি, অ্যালোকেশন আর মানে আমাদের কি আলাদা করে কোনো রেজিস্ট্রেশন করতে হয় নাকি অ্যালোকেশন শুধু অ্যালোকেশনটা করলেই হয়ে যায় মানে ট্রেনিং এ আলাদা জয়েন করার আলাদা জন্য? আলাদা আলাদা না, 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 রেজিস্ট্রেশন সিস্টেমটা আলাদা। রেজিস্ট্রেশন করার আগে বিসিপিএস নোটিশ দিবে, ঠিক আছে। আমি রেজিস্ট্রেশন নিয়ে কথা বলতেছি, দাঁড়ান। আচ্ছা, এবার আসেন, যারা ট্রেনিং করবেন বা করবেন না, যাই হোক না কেন, আপনার বিসিপিএস এ রেজিস্ট্রেশন করা লাগবে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ। তো এখন আপনি অ্যালোকেশন নেন বা না নেন, রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। এখন আসেন, রেজিস্ট্রেশনের সময় বিসিপিএস থেকে একটা নোটিশ দিবে, ঠিক আছে। নোটিশ দেওয়ার পরে আপনি নোটিশটা ভালো করে পড়বেন, দেখবেন সুন্দর করে লেখা আছে ওখানে আপনাকে টাকা জমা দিতে হবে রেজিস্ট্রেশনের জন্য 500 টাকা। ইউসিবিএল বা এখন বিকাশ, মানে অনলাইন পেমেন্টের মাধ্যমে দিতে পারবেন আপনি। 500 টাকা পেমেন্ট করে কি নির্দিষ্ট কিছু ইনফরমেশন দিয়ে আপনি বিসিপিএস এ রেজিস্ট্রেশন, এখন আবার অনলাইন রেজিস্ট্রেশন হয়েছে, খুবই ভালো, ঠিক আছে। তো রেজিস্ট্রেশনের আগ দিয়ে আপনারা যদি মনে করেন না প্রয়োজন আমরা আরেকটা সেশন নিব, সমস্যা নেই। যখন হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য নোটিশ দিবে তখন আমরা প্রয়োজনে আরেকটা সেশন নিব। এবার আসেন, রেজিস্ট্রেশন ভাইয়া না করতে পারলে কি সমস্যা? আপনি যদি রেজিস্ট্রেশন না করতে পারেন, তাহলে আপনাকে একটা নির্দিষ্ট সময় পর, অর্থাৎ ধরেন আহ যদি 6 মাস লেট করেন তাহলে 500 টাকা জরিমানা দিতে হবে, যদি 1 বছর লেট করেন তাহলে 1000 টাকা জরিমানা দিতে হবে, ঠিক আছে। তবে আপনার লেট করার কোনো দরকার নাই, আপনি নোটিশ দেওয়ার সাথে সাথে আপনি বিসিপিএস এ রেজিস্ট্রেশনটা করে ফেলবেন। রেজিস্ট্রেশনটা করার উদ্দেশ্য হচ্ছে বিসিপিএস এ আপনার একটা আইডি নম্বর দিবে, ঠিক আছে। ওই আইডি নম্বর দিয়ে বিসিপিএস এ আপনার একটা অ্যাকাউন্ট থাকবে, ওই অ্যাকাউন্টে আপনার প্রোগ্রেস রিপোর্ট সহ সবকিছু জমা দিতে পারবেন এবং ওই রেজিস্ট্রেশন নম্বরটা সারা জীবন আপনার লাগবে, ঠিক আছে। তাহলে যারা ট্রেনিং এ ঢুকবেন বা ঢুকবেন না, উভয়েরই কাজ হচ্ছে বিসিপিএস এ রেজিস্ট্রেশন করে ফেলা, ওকে। আচ্ছা, ট্রেনিং এ ঢোকার পরে ট্রেনিংটাকে কি ফ্রুটফুল করবেন, এটা নিয়ে আমাদের নাদিয়া আপু অলরেডি ডিটেলস বলে দিয়েছে। 2 বছর পরে মিড টার্ম পরীক্ষা হবে, মিড টার্ম পরীক্ষার মানে আগ দিয়ে 3 মাস পরে আসলে মিড টার্ম পাস হবে না। ঠিক আছে, সুন্দর করে ট্রেনিং করতে হবে, লিগে থাকতে হবে, এগুলো নিয়ে আমি আর নতুন করে কোনো কথা বলবো না, ঠিক আছে। ওকে, এই ছিল মোটামুটি কথা। তবে দুশ্চিন্তার কোনো কারণ নাই, বিসিপিএস এর একটা সুবিধা আমি আপনাকে বলে দিচ্ছি। বিসিপিএস এ আপনি একবার পাস করেছেন, আপনার রেজাল্ট কেউ নিবে না। বিসিপিএস এর আরেকটা সুবিধা বলি, বিসিপিএস হচ্ছে একটা রিজার্ভ ডিগ্রি হিসেবে আপনার কাজে লাগবে। আপনার যদি মনে হয় যে ভাইয়া আপনার ফ্যামিলি প্রবলেম, আপনি ট্রেনিং ডিসকন্টিনিউ করে পরে আবার শুরু করতে পারবেন, মাঝখানে আপনার ইচ্ছা মতো জ্ঞান দিতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই। বিসিপিএস এ আপনি একবার পাস করছেন, তার মানে আপনার কোনো কিছুই আর হারাবে না, ঠিক আছে। এসএস পার্টন আপনি পাস করছেন, আপনি ওই যে দেখেন রেজিস্ট্রেশনের জন্য কিন্তু বিসিপিএস একটা নির্দিষ্ট অ্যামাউন্ট জরিমানা সহকারে পরবর্তীতে কিন্তু করার সুযোগ দিচ্ছে, অর্থাৎ বিসিপিএস কিন্তু আপনার এই ডিগ্রিটাকে ক্যান্সেল করবে না কখনো, ঠিক আছে। দুশ্চিন্তার কোনো কারণ নেই। তবে আমার পরামর্শ হচ্ছে যদি সুযোগ থাকে ট্রেনিং এ ঢুকে যাওয়াই ভালো, কারণ 5 বছর আসলে লম্বা সময়। আপনি যত দেরি করবেন জীবনের ব্যস্ততা ততই বাড়বে। আমাদের জীবনের নিয়মটা এরকম যে আমাদের ব্যস্ততা কখনো কমে না। আজ থেকে 2 বছর আগে আপনি যেমন ব্যস্ত ছিলেন, এখন দেখেন ব্যস্ততা তার চেয়ে বেশি। আজ থেকে 2 বছর পরে তার চেয়ে বেশি হবে, তার 5 বছর পরে তার চেয়ে বেশি হবে। এরকম করে জীবনে ব্যস্ততা বাড়বে, দায়িত্ব বোঝা বাড়বে, সংসার হয়েছে বা হবে, বাচ্চা কাচ্চা সব মিলিয়ে দিন যতই যাবে আপনি ততই বেশি ব্যস্ত হতে থাকবেন। এজন্য যত দ্রুত সম্ভব ট্রেনিংটা কমপ্লিট করে ফেলা ভালো। এজন্য যারা ট্রেনিং এ ঢোকার সুযোগ আছে তারা দয়া করে ট্রেনিং এ ঢুকে পড়বেন। আমাদের চ্যাট বক্সে অনেকগুলো কোশ্চেন এসেছে, আমি একটু কোশ্চেনের অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করি, আরো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা
চ্যাট বক্সে একটু লিখতে পারেন। ওকে, একজন বলছেন ভাই প্রোটোকল এক্স্যাক্টলি কি জিনিস? প্রোটোকল হচ্ছে আপনি ট্রেনিং এ ঢুকেছেন, আপনি 1 বছরের মধ্যে, আপনাদের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে আলাদা ছিল, আপনি ট্রেনিং এ ঢোকার 1 বছরের মধ্যে প্রোটোকল মানে হচ্ছে একটা রিসার্চ, একটা রিসার্চের একটা টাইটেল থাকবে। এখন আসেন, এখানে খুব সুন্দর একটা জিনিস মনে পড়ছে, আপনি মিড টার্ম দেওয়ার আগে কিন্তু আপনার কিছু ম্যান্ডেটরি ট্রেনিং আছে, যেমন আইসিটি ট্রেনিং আপনাকে করতে হবে, আপনাকে আরটিএমডি ট্রেনিং করতে হবে, কমিউনিকেশন স্কিল ট্রেনিং করতে হবে। এই 3টা ট্রেনিং আছে, মানে মাস্ট ফর অল। এছাড়াও যারা সার্জারিতে আসেন তাদের জন্য বেসিক সার্জিক্যাল স্কিল এই ট্রেনিংটা করতে হবে। গাইনিতে যারা আছেন তাদেরকে ইমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার এই ট্রেনিংটা করতে হবে, ঠিক আছে? তো এই ট্রেনিং, যে ট্রেনিং এর কথাগুলো বললাম, এই ট্রেনিং এর সার্টিফিকেট ছাড়া কিন্তু আপনি মিড টার্ম পরীক্ষা দিতে পারবেন না। তাই যত দ্রুত সম্ভব এই ট্রেনিং গুলো করে ফেলবেন, ঠিক আছে? এই ট্রেনিং গুলা করার প্রসেস কি? এই ট্রেনিং গুলো করার প্রসেস হচ্ছে বিসিটিএস এ টাকা জমা দিতে হবে, নির্দিষ্ট পরিমাণে একটা টাকা, যেমন আরটিএমডির জন্য এখন 4,000 টাকা দেওয়া লাগে, আইসিটির জন্য কত দেওয়া লাগে এক্স্যাক্টলি আমার মনে নাই, আমি যখন করেছিলাম 2,000 টাকা দেওয়া লাগতো, এখন হয়তো 1,000 টাকা বাড়তে পারে বা 2,000-ই থাকতে পারে, ঠিক আছে? এটা জমা দিয়ে বিসিপিএস এ যে আপনাকে, মানে এটা বিসিপিএস এ যে করা লাগবে, এটা আপনি অনলাইনে করতে পারবেন না, ঠিক আছে? বিসিবিসি যে আপনি এই মানে রিসিপ্ট সহ কাগজপত্র জমা দিয়ে আসলে ওরা আপনাকে নির্দিষ্ট একটা ডেট দিবে, ওই ডেট অনুযায়ী আপনি ট্রেনিং করে ফেলবেন। তাহলে যত দ্রুত সম্ভব আমি বলবো এই ট্রেনিং গুলো আপনি করে ফেলবেন, কারণ এই ট্রেনিং ছাড়া কিন্তু আপনি মিড টার্মে বসতে পারবেন না। লাস্টের দিকে কি হবে, আপনার একদম মানে তীরে এসে তৈরি ডুবাই ফেলবেন, আপনার ট্রেনিং কমপ্লিট, কিন্তু এই ট্রেনিং মানে আপনার 2 বছরের ট্রেনিং হয়ে গেছে, কিন্তু এই যে আরটিএমডি, আইসিটি, বেসিক সার্জিক্যাল স্কিল, ইওসি, কমিউনিকেশন স্কিলের ট্রেনিং গুলো না থাকার কারণে আপনি মিড টার্ম দিতে পারবেন না, তখন কিন্তু খুবই খারাপ লাগবে ভাই, ঠিক আছে? এই ট্রেনিং গুলো করে ফেলবেন। ওকে, এবার আসেন, এই যে প্রোটোকল জিনিসটা কি? এটা হচ্ছে আরটিএমডি ট্রেনিং যখন আপনি করবেন 4 দিন ব্যাপী, ওখানে প্রোটোকল সম্পর্কে ডিটেলস আপনাকে বলে দেওয়া হবে। একটা একটা রিসার্চ, আপনি একটা রিসার্চ করবেন যে কোনো টপিকস এর উপরে আপনার গাইডের আন্ডারে। নেক্সট আসেন, রেজিস্ট্রেশন করার প্রসিডিওর কি? আমি অলরেডি কথা বলে দিয়েছি যে কিছুদিন পরে আপনাদের রেজিস্ট্রেশনের জন্য একটা নোটিশ দিবে, ওই নোটিশ অনুযায়ী আপনি রেজিস্ট্রেশন করে ফেলবেন নির্দিষ্ট টাকার বিনিময়ে। 500 টাকা ছিল এই পর্যন্ত, এখন হয়তো বাড়াতে পারে, এই জন্য আমি টাকাটা এক্স্যাক্টলি এই মুহূর্তে বলতেছি না। আচ্ছা, ঠিক আছে, আপনি যদি ট্রেনিং জয়েন করতে না চান কোনো সমস্যা নাই, আপনি জাস্ট রেজিস্ট্রেশন করে রাখবেন। ওকে, নেক্সট সেশনে জয়েন করতে গেলে কি করবে, কি করণীয়? নেক্সট সেশনে যখন এরকম অ্যালোকেশনের লিস্ট দিবে, তখন আপনি নেক্সট সেশনে অ্যালোকেশনের ওখানে অ্যাপ্লাই করবেন। অ্যালোকেশন অ্যাপ্লাই করার সময় আমরা কি কোর ট্রেনিং? ইয়েস, আপনি কোর ট্রেনিং অ্যাপ্লাই করবেন। আমাদের মনে রাখবেন যে 5 বছরের ট্রেনিং এর মধ্যে 2 বছরের কোর ট্রেনিং এবং 3 বছরের ট্রেনিং হচ্ছে, আমরা বলি, অনেকেই অ্যাডভান্স ট্রেনিং বলে বা অনেকেই সাবজেক্ট রিলেটেড ট্রেনিং বলে, যে যেভাবে বলে আর কি, কিন্তু প্রথম 2 বছর হচ্ছে কোর ট্রেনিং, ঠিক আছে? ওকে, যা এন্ডোতে হলে অবশ্যই 5 বছর দিবেন, বেসিকে কিছু আছে 4 বছর, কিছু আছে 3 বছর। ওকে, আপু ট্রেনিং শুরু করলে মিড টার্মের সাথে এমআরসিপি প্রিপারেশন, হ্যাঁ কোনো সমস্যা নাই, আপনি এমআরসিপি প্রিপারেশন দিতে পারেন, আপনি এমআরসিপি কোনো সমস্যা নাই, আপনি খুব সহজে এমআরসিপি প্রিপারেশন দিতে পারবেন। স্টুডেন্ট অ্যাভারেজ, মনে রাখবেন আমাদের এখানে কেউ অ্যাভারেজ স্টুডেন্ট না, সবাই মেধাবী। তাহলে পার্থক্য হয় কেন ভাইয়া? এত পার্থক্য হয়, ইটস অল অ্যাবাউট ডেডিকেশন, ঠিক আছে? যার ডেডিকেশন যত বেশি সে তত দ্রুত সাকসেসফুল হতে পারে। মেধাবী আমরা সবাই, এখানে যারা আছেন যারা ডাক্তার সবাই মেধাবী। মেডিসিনের জন্য মুখ দেখে এমন হবে, নিঃসন্দেহে ভালো হবে, খারাপ হওয়ার কোনো চান্স নাই। আপনি চাইলে এখন ঢাকাতে আসা, ঢাকার মধ্যে থাকতে পারতেছেন, এটাই তো শুক্রিয়া আদায় করা উচিত। অ্যালোকেশন অ্যাপ্লাই করার সময় আমরা কি কোর ট্রেনিং, যে আপনি কোর ট্রেনিং দিবেন, আমি বলেছি ডেভিডসনের সাথে হ্যারিসন পড়তে হবে কিনা, পড়তে পারলে তো খুবই ভালো হয়। আচ্ছা, নেক্সট আছে, বলা হচ্ছে অ্যালোকেশন কিসের উপর ভিত্তি করে হয়? অ্যালোকেশন সাধারণত কয়েকটা জিনিসের ভিত্তি করে, বিসিপিএস বলছে আর কি, যে সেটা আপনার সিনিয়রিটির উপর ভিত্তি করে দেখা হয়, পাশাপাশি আপনি রেজাল্ট, আপনি কত মার্কস পেয়েছেন এর উপর ভিত্তি করে দেখা হয়। এরপরে লিখেছেন বিসিপিএস পেরিফেরি ইনস্টিটিউট পাঠালে শিখবো কিভাবে? এখন এই বিষয়টা খুব কঠিন, আপনার প্রশ্নের উত্তরটা নিঃসন্দেহে আপনি সেন্টারে মেডিকেল কলেজে যেভাবে শিখতে পারবেন পেরিফেরিতে অত বেশি শিখতে পারবেন না, এটা স্বাভাবিক। কিন্তু আপনার গাইড যদি ভালো হয়, আপনার যদি কনসালটেন্ট মানে যিনি গাইড থাকবেন ওই স্যার বা ম্যাডাম যদি ভালো হন, ওনার আন্ডার থেকে অনেক কিছুই শেখা সম্ভব, অসম্ভব কিছুই না। আপনি যদি ইচ্ছা থাকে অবশ্যই শিখতে পারবেন। আচ্ছা, বা রেজিস্ট্রেশনের জন্য বিসিবিএস থেকে কোনো মেসেজ আসবে কি? আপনি বিসিবিএস এর ওয়েবসাইট দেখবেন, এছাড়াও আমাদের যে জেনেসিস পিজি চ্যালেঞ্জার, ওই পিজি চ্যালেঞ্জারে আপনারা অবশ্যই অবশ্যই চোখ রাখবেন, তাহলে দেখবেন আমাদের মিড টার্ম রিলেটেড সকল কিছু সেখানে দেওয়া থাকে। আমি আপনাদেরকে একটা গ্রুপের লিংক পাঠাচ্ছি, আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি একটা গ্রুপের লিংক পাঠাইছি, দেখেন,
জেনেসিস মিড টার্ম প্রিপারেশন, এই গ্রুপে সবাই অ্যাড হয়ে যান। আপনার জেনেসিস রিলেটেড সকল ধরনের ইনফরমেশন, সরি, বিসিবিএস রিলেটেড নোটিশ ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? তাহলে আপনারা এখনই অ্যাড হয়ে যান, অথবা আপনারা ইয়া করে রাখেন, কপি করে রাখেন, ওখানে সকল আপডেট দেওয়া হয়। আচ্ছা, নেক্সট বলা হচ্ছে মেডিসিনের জন্য কোর ট্রেনিং বিএমইউ কেমন ইনস্টিটিউট? নিঃসন্দেহে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি কেমন, নিঃসন্দেহে ভালো ইনস্টিটিউট। প্রাইভেট ইনস্টিটিউটে জয়েন দেওয়ার প্রসেসটা কি ভাইয়া? আহ ভাতা কি দেওয়া হয় না? জি না, প্রাইভেট ইনস্টিটিউটে কোনো ভাতা দেওয়া হবে না। প্রাইভেট ইনস্টিটিউটে যদি আপনি জয়েন করতে চান তাহলে দুই ভাবে জয়েন করতে পারেন, একটা এইচএমও হিসাবে, আর একটা হচ্ছে সেখানকার মেডিকেল অফিসার বা সিএ হিসাবে। তবে যেভাবে আপনি জয়েন করেন না কেন, প্রাইভেট ইনস্টিটিউটে আপনার ট্রেনিংটা কাউন্ট হবে, বিসিবিএস ট্রেনিং কাউন্ট করবে, কিন্তু কোনো ধরনের ভাতা দেওয়া হবে না। কোনো প্রাইভেট ইনস্টিটিউটে ভাতা দেওয়া হবে না। আবারও বলতেছি, কোনো প্রাইভেট ইনস্টিটিউটে ভাতা দেওয়া হবে না। ইভেন আপনি যদি মনে করেন যে ভাই আমি স্বায়ত্তশাসিত ইনস্টিটিউটের মধ্যে শুধুমাত্র বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে ভাতা দেওয়া হয়, এছাড়া অন্য কোথাও ভাতা দেওয়া হয় না, ঠিক আছে? তো এই অ্যালোকেশন লিস্টে যদি আমি দেই কিন্তু পছন্দ মতো না পেলে জয়েন না করি, তাহলে ছুটি কাউন্ট হবে কিনা? আচ্ছা, এটা একটু কঠিন বিষয় আপনার এই কোশ্চেনের অ্যান্সারটা। কারণ কি, আপনি বিসিবিএস এর একটা আদেশ অমান্য করছেন, and এটাতে এতে বলবে সমস্যা হয়নি। বিসিবিএস এখন পর্যন্ত কোনো ডাক্তারকে সমস্যা করেনি। যদি সমস্যা করে তাহলে সেটা আপনার প্রসেসে হ্যান্ডেল করা লাগবে। প্রসেসটা কি সেটা আপনার মনে হয় না যে এখন বলে দেওয়া লাগবে, কারণ আপনি যথেষ্ট ম্যাচিউর, আপনি আপনার মতো হ্যান্ডেল করবেন। যেমন আপনি আপনার যে কোনো একটা কজ দেখায় আপনি ডিসকন্টিনিউ বা আপনি জয়েন করবেন না, আপনার ফ্যামিলি কজ হতে পারে, আপনার শারীরিক মানসিক অসুস্থতা, যে কোনো একটা কজ যেটা দেখায় বা মানে ভ্যালিড একটা কজ দেখে আপনি জয়েন করবেন না, তাহলে হবে। এটা আপনাকে নিজেকে ম্যানেজ করা লাগবে, এটা আসলে বলে দেওয়ার কিছু না। এটা ট্রেনিং এর জন্য কি কি কাগজ লাগে? বিসিপিএস এ সরাসরি যাওয়ার কোনো ফর্মালিটিস নাই ভাই। আমি অলরেডি আজকে গ্রুপে একটা আমাদের গ্রুপে পোস্ট দিয়েছি, বিসিপিএস এর অফিস চলাকালীন সময় হচ্ছে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকাল 3টা বা 4টা পর্যন্ত থাকে। আপনি কোনো ফর্মালিটিস নাই, সরাসরি চলে যাবেন, যে কোনো কোয়ারিজ বিসিপিএস এর আপনি ওখানে যে দেখবেন যে বিসিপিএস এ মানে সবাই এত হেল্পফুল, আপনার সাথে সবাই এত পোলাইটলি আচরণ করে আমার দেখা দৃষ্টির মতে আর কি। আমি আজকে বিসিপিএস গিয়েছিলাম, ওরা খুবই হেল্পফুল, আপনার যে কোনো সময় যে কোনো অসুবিধা খুব গুরুত্ব সহকারে দেখে। অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের মতো না যে আপনি কি যাবেন আপনার দিকে কোনো কেয়ারই করবে না, এই টাইপের না। আসলে বিসিপিএস এ গেলে আপনার মনে হবে যে না আমি ডাক্তার। আচ্ছা, কর্মী টুলার মেডিসিন ট্রেনিং নিঃসন্দেহে সব জায়গাতে ভালো হবে। এটা ট্রেনিংটা আপনাকে শিখে নিতে হবে, ট্রেনিং আপনার গাইডের আন্ডারে শিখে নিতে হবে। অ্যালোকেশন আসার পরে আপনি রেজিস্ট্রেশন করবেন এবং ওই ইনস্টিটিউটে যেয়ে যোগদান করবেন। বিসিবিএস আপনাকে বলে দিবে যে অ্যালোকেশন পাওয়ার পরে আপনাকে করণীয় নোটিশ দিয়ে দিবে। এখন ট্রেনিং এ না ঢুকলে কতদিনের মধ্যে ঢুকতে হবে? আপনি এরকম কোনো বাধা ধরা নিয়ম নাই যে আপনি কতদিনের মধ্যে ঢুকবেন, আপনি যে কোনো সময় ঢুকতে পারবেন, কোনো সমস্যা নেই। বিসিপিএস এর এই একটা সুবিধা আছে, আপনি আপনার ইচ্ছা মতো মানে ট্রেনিং করতে পারবেন। তবে যদিও বলা আছে যে 3বারের বেশি আসলে ডিসকন্টিনিউ করা যায় না, তবে আপনি যে ভ্যালিড কজ দেখাতে পারেন আপনি ডিসকন্টিনিউ করতে পারেন, সমস্যা নাই। তবে 3বারের বেশি আসলে ডিসকন্টিনিউ করলে তার ট্রেনিং এর কোনো গুরুত্ব থাকে না। যদি কোনো কারণে শেষের 1 মাস ট্রেনিং করা পসিবল না হয়, এক্সাম্পল বিসিএস জয়েনিং, তখন কি করতে পারি? এটা বিসিবির সিদ্ধান্ত ভাই, এখানে কিচ্ছু বলার নাই, কিচ্ছু করার নাই। যদি আপনি 6 মাস ট্রেনিং এর জায়গায় 5 মাস ট্রেনিং করেন, সেই ট্রেনিংটা আসলে বিসিবিএস 6 মাসের কমে কোনো ট্রেনিং অ্যাকসেপ্ট করবে না, ঠিক আছে? এখন এইটা আপনি আপনার মতো করে হ্যান্ডেল করবেন মানে হচ্ছে আপনার যিনি গাইড আছেন তার কাছে থেকে আপনি যদি 6 মাসের সার্টিফিকেট নিতে পারেন তাহলে তো খুবই ভালো, আপনি বিসিবিএস জমা দিয়ে দেবেন। তবে বিসিবিএস এর 6 মাস কারণ টোটাল তো 5 বছর, 6 মাস 6 মাস হিসাব করে। ওকে, আর কোনো প্রশ্ন আছে কিনা? আমি মোটামুটি সব প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করেছি। সেপ্টেম্বরে জয়েন দেওয়ার কোনো সুযোগ নাই। বিসিবিএস আপনাকে একটা নির্দিষ্ট ধরাবাঁধা টাইম দিয়ে দিবে, এই দিনের মধ্যে জয়েন করা লাগবে। আপনি জয়েন করতে ব্যর্থ হন তাহলে এই সেশন আপনার গ্যাপ। ওকে, প্রাইভেট হসপিটালে কি ট্রেনিং জুনে শুরু হয়? সব জায়গাতে জুলাই জানুয়ারি এই 2 সেশনে ট্রেনিং শুরু হবে। শুধুমাত্র আপনারা প্রথমবার এই জন্য আর কি আপনাদের হয়তো 1 মাস দেরি হচ্ছে, কিন্তু এরপর থেকে সবসময় জুলাই এবং জানুয়ারি এই 2টা সেশনে শুরু হবে, এর বাইরে সুযোগ নাই কোনো।
অ্যালোকেশন নিজের পছন্দ মতো ইনস্টিটিউট না আসলে কি করতে হবে? আপনি জয়েন করবেন না, সহজ কথা। অ্যাডভান্স ট্রেনিং এর সময় নিজের মতো ইনস্টিটিউট চুজ করা যায় কিনা? দেখেন, সেক্ষেত্রে অ্যাডভান্স ট্রেনিং এই মানে অভিজ্ঞতাটা এখনো কারোরই নাই, কারণ ট্রেনিং অ্যালোকেশন অর্থাৎ পেরিফেরি মেডিকেল কলেজগুলোতে দেওয়া শুরু করছে গতবার থেকে। ঠিক আছে, গতবার অথবা তার আগের বার থেকে। সো যারা ট্রেনিং শুরু করেছেন তাদের এখনো মিড টার্ম পাস হয় নাই এবং অ্যাডভান্স ট্রেনিং এ তারা কেউ যায় নাই। এখন এই জন্য এই অভিজ্ঞতাটা যেহেতু সরেজমিনে কারোরই নাই, সেহেতু এটা আমরা এখনো বলতে পারতেছি না। তবে হ্যাঁ, মিড টার্ম পাস করার পরে তারা যদি আমাদেরকে এক্সপিরিয়েন্স শেয়ার করে, তখন আমরা আপনাদেরকে এটা জানাতে পারবো। যেহেতু এখন পর্যন্ত কেউ এই পরিস্থিতিতে পড়ে নাই বা যায় নাই, সেহেতু এটা আমি আপাতত নিজের মতো করে কোনো কিছু বলবো না এখানে, বিসিপিএস এর আদল ব্যতীত। গভর্নমেন্ট ক্যান্ডিডেটের ক্ষেত্রে অর্ডার যে কোনো টাইমে, হ্যাঁ ইয়েস, আপনি ঠিকই বলেছেন। গভর্নমেন্ট, আমার একটু বলাতে একটু গ্যাপ হয়েছে। শুধুমাত্র গভর্নমেন্টদের ক্ষেত্রে যে কোনো সময় আপনি ট্রেনিং এ ঢুকতে পারবেন। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর যে কোনো সময় আপনি ট্রেনিং ঢুকতে পারবেন গভর্নমেন্টের ক্ষেত্রে। কিন্তু প্রাইভেটের ক্ষেত্রে শুধুমাত্র জুলাই এবং জানুয়ারি। আপু, সরি ভাইয়া, ধন্যবাদ আপনি এই জিনিসটা পয়েন্ট অ্যাড করে দেওয়ার জন্য। ইন্টারনাল মেডিসিনের ক্ষেত্রে 2 বছর বা 3 বছর ভাগ হবে। ইন্টারনাল মেডিসিনের ক্ষেত্রে 2 বছর 3 বছর ভাগ বলতে টোটাল 5 বছর আপনি ইন্টারনাল মেডিসিন ট্রেনিং করবেন। অ্যালোকেটেড ইনস্টিটিউটে এবার জয়েন না দিলে নেক্সট সেশনে কি এক ইনস্টিটিউটে জয়েন দিতে হবে নাকি নতুন নতুন ভাবে অ্যাপ্লাই করবেন? তবে নতুন ভাবে অ্যাপ্লাই করলেও আসলে খুব বেশি সুযোগ থাকে না। তো হতে পারে নতুন ভাবে অ্যাপ্লাই করে আপনার যদি কপাল ভালো থাকে আপনি সেন্টারও চলে আসতে পারেন, বলা যায় না। হ্যাঁ, আপনি এফসিপিএস পাস করার পরে তো অবশ্যই পিএইচডি করতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, আর কোনো প্রশ্ন? ভাইয়া, আ- ভাইয়া, আমি এই জি, প্রশ্নটা আমি করছি, ওই যে ফেলোশিপ কমপ্লিট করার পরে বাইরের কান্ট্রিতে পিএইচডি করা যায় কিনা, মানে এটা কি, মানে আপনি কনফার্ম? অবশ্যই। শুনেন আপু, পিএইচডি মানে কি? পিএইচডি মানে হচ্ছে ডক্টরস অফ ফিলোসফি। এই যে এইটা করার জন্য, পিএইচডি করার যে পূর্ব শর্ত হচ্ছে আপনার একটা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে। ঠিক আছে? তো এই যে পিএইচডি বলেন বা ফেলোশিপ প্রোগ্রাম বলেন, এগুলা সাধারণত আপনার যে কোনো একটা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকলে আপনি করতে পারবেন এটা। না, আমি ঠিক আছে? শুনছিলাম যে বাইরের কান্ট্রিতে এম- এফসিপিএস টা কাউন্ট হয় না, মানে এমএস বা এমডি হলে, রেসিডেন্সি হলে কাউন্ট হবে, এরকম একটা কথা শুনছিলাম। কারণ আমার একটা প্ল্যান আছে দেশের বাইরে আচ্ছা, যাওয়ার। আ- আপনাদেরকে আমি একটা আশার বাণী বলে দিই, হ্যাঁ? সবাই জি একটু মনোযোগ ভাইয়া, দিয়ে একটু শুনবেন বললে ভালো হতো, যে বা এফসিপিএস বিসিপিএস। টা কোন কোন কান্ট্রিতে কাউন্ট হয়, যদি এটা একটু বলতেন। আচ্ছা, এফসিপিএস এখন পর্যন্ত আমাদের শ্রীলঙ্কা, তারপরে হচ্ছে ভারত, পাকিস্তান, এই 3টা কান্ট্রিতে আমাদের এফসিপিএস কাউন্ট হয় সাধারণত। এখন দুশ্চিন্তার কোনো কারণ নাই, ইনশাল্লাহ আমরা তীব্র আশাবাদী আগামী কয়েক বছরের মধ্যে এফসিপিএস ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড হবে, আমার তীব্র বিশ্বাস। এবং আমি স্যারদের সাথে কথা বলছি, স্যাররা ওই চেষ্টার জন্য আগে যাচ্ছেন। কয়েকটা উদাহরণ দিই আপনাদেরকে। আমাদের আগে ছিল হচ্ছে 5 বছর, সরি 4 বছর, সরি 3 বছর ছিল শুরুতে, তারপরে 4 বছর, এখন 5 বছর হয়েছে। এবং 2 বছর পরে যে মিড টার্মটা কিন্তু রিসেন্ট যোগ হয়েছে। ঠিক আছে? এগুলা সবকিছু করার একটাই উদ্দেশ্য, এফসিপিএস কে ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ ডিগ্রিতে পরিণত করা। এবং এফসিপিএস এর ক্ষেত্রে আপনারা অলরেডি জানেন যে এফসিপিএস করার পরে কিন্তু আপনি সরাসরি ইউকে তে এনএইচএস হসপিটালে ট্রেনিং করার সুযোগ দিবে। এই জিনিসটা অলরেডি কিন্তু কিছুদিন আগে এটা নিয়ে আমাদের এফসিপিএস থেকে নোটিশ দিচ্ছে। অর্থাৎ আপনি এফসিপিএস পাস করে যাবেন, এফসিপিএস পাস করে আপনি সরাসরি এনএইচএস হসপিটালে আপনি আহ, মানে সরাসরি সেখানে ট্রেনিং নেওয়ার সুযোগ থাকবে। এক্ষেত্রে আপনাকে এমআরসিপি বা এগুলা পার্ট 1 পার্ট 2 পাস করার কোনো প্রয়োজন নেই। সরাসরি এফসিপিএস থেকে আপনি পাস করার পরে সরাসরি ওখানে যে জয়েন করতে পারবেন। ঠিক আছে? এই এফসিপিএস, এই বিসিপিএস এর সাথে এনএইচএস হসপিটাল সহ ইউকের এরকম একটা চুক্তি বা এরকম একটা রিকগনিশন হয়েছে। ঠিক আছে? এখন এটা আমাদের জন্য নিঃসন্দেহে অনেক ভালো দিক। এবং এফসিপিএস ডিগ্রিটা ধীরে ধীরে লগবুক আপনারা আস্তে আস্তে শুনবেন, আমাদের কিন্তু এখন লগবুক মেনটেন করা লাগতেছে। হ্যাঁ, লগবুকের দেওয়ার কারণ হচ্ছে এফসিপিএস খুবই আধুনিকায়ন হচ্ছে এবং এফসিপিএস ডিগ্রিটাকে ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এবং ওই আদলেই কিন্তু এফসিপিএস এই সিস্টেমটাকে সাজানো হচ্ছে। ঠিক আছে? তো আমরা আশাবাদী যে এফসিপিএস অদূর ভবিষ্যতে বলতে অল্প কিছুদিনের মধ্যেই হয়তো একটা মানে কি বলবো, ওয়ার্ল্ড ওয়াইড ডিগ্রিতে পরিণত হবে, এই আর কি।
এই জিনিসগুলো আপনাদেরকে জানানো দরকার বা আপনাদেরও জানা দরকার। আপনারা ভাইয়া এফসিপিএস আরেকটা যেহেতু প্রশ্ন এসেছেন। করি। আরেকটা প্রশ্ন, থ্যাংক জি। ইউ সো মাচ ভাইয়া। আমি যে এই প্রশ্নটা কতজনকে করছি কিন্তু কেউই আসলে আমাকে এটা বলতে পারে নাই। আমি খুবই আশাহত হয়েছিলাম এবং কষ্ট পাচ্ছিলাম যে মানে আমার এবার পার্ট ওয়ান হয়েছে, আমি চিন্তা করতেছিলাম যে ট্রেনিং এ ঢুকবো, একজন আমাকে এমন ভয় দেখালো যে তুমি কষ্ট করে করবা কিন্তু দেশের বাইরে তো তোমার কোনো ফিউচার নাই। তো আপনার কাছ থেকে এই সলিউশনটা পেয়ে খুব ভালো লাগতেছে, অনেক অনেক থ্যাঙ্কস। তো আমার আরেকটা প্রশ্ন ছিল যে এমআরসিইউজি বা মানে যেটা ইউকে যে ডিগ্রিটা, মেম্বারশিপের যে ডিগ্রিটা, এটা করার পরে কি দেশে মানে লন্ডনে বা অন্যান্য কান্ট্রিতে কনসালটেন্ট পোস্টে যাওয়া যায়, মানে চাকরি করা যায়, বা কি সুযোগ সুবিধা যদি শুরুতে জানা থাকে ভাই? শুরুতে আপনি সাধারণত আমার দেখা মতে শুরুতে রেজিস্ট্রার পোস্টে চাকরি হয়, পরবর্তীতে আস্তে আস্তে কনসালটেন্ট বা তার উপরের পোস্ট গুলোতে যাওয়া যায়। ঠিক আছে, সরাসরি রেজিস্ট্রার পোস্টে চাকরি হয় আপনার যদি এমআরসিওজি বা এমআরসিপি এগুলো কমপ্লিট থাকে। এবং আপনাদের একটু বলে রাখি যে আমাদের এফসিপিএস ডিগ্রি কিন্তু যাদের দেশের বাইরে যাওয়ার ইচ্ছা আছে, মিডিল ইস্ট, মধ্যপ্রাচ্য, মধ্যপ্রাচ্যে কিন্তু আমাদের এফসিপিএস ডিগ্রিটাকে খুবই কদর করে, তারা খুবই কদর করে। আমাদের দেশের অনেক ডাক্তার আছেন যারা মধ্যপ্রাচ্যে এফসিপিএস ডিগ্রি করার পরে পার্মানেন্টলি সেটেল হয়ে গেছেন, যদিও মানে তারা পার্মানেন্ট সিটিজেনশিপ দেন না। ঠিক আছে, তো এই মিডিল ইস্টে কিন্তু এফসিপিএস ডিগ্রি খুব ভালো একটা ভ্যালু আছে, এই একটা বিষয়। আর এই তো ছিল। আমাদের আরো কোশ্চেন করেছেন, জাতীয় শিশু হাসপাতালে কি ভাতা দেয় ভাইয়া? আচ্ছা, জাতীয় শিশু হাসপাতাল বলতে শিশু হাসপাতাল, জাতীয় শিশু হাসপাতাল নামে কিছু নাই, শিশু হাসপাতাল শ্যামলী। তো এই শিশু হাসপাতালে আমি আরটিএমডি ট্রেনিং, মানে আমি আরটিএমডি তে যে জিজ্ঞেস করেছি, আরটিএমডি থেকে বলেছে মানে শিশু হাসপাতালে কোনো ভাতা দেওয়া হবে না, এবং সরাসরি আমাকে বলেছে। এফটিপিএস কমপ্লিট করার পরে আপনি ইউকে তে ট্রেনিং করার সুযোগ পাবেন উইথ পেমেন্ট, কিন্তু উইথ পেমেন্ট। ইউকে তে আপনি কিন্তু বিনা বেতনে না, এফসিপিএস পাস করার পরে উইথ পেমেন্ট, এবং সেটা হাইগ্রেড স্যালারি সহ আপনি সেখানে ট্রেনিং করার সুযোগ পাবেন। এটা এফসিপিএস ডিগ্রিকে ইউকে থেকে, মানে ইউকের পক্ষ থেকে এফসিপিএস ডিগ্রি প্রতি একটা কি বলবো, একটা ব্লেসিংস একটা সরাসরি দিয়েছে। অবশ্যই কুইমেন্টাল হসপিটালে ভাতা দিবে, যে কোনো গভর্নমেন্ট প্রতিষ্ঠানে আপনাকে ভাতা দিবে। ওকে, আমার মনে হয় যে আমাদের অনেক লম্বা আলোচনা হয়ে গেছে। আপনাদের সকল কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি। এই যে এগুলো আপনাদের মনের মধ্যে একদম কুড়ে কুড়ে খাচ্ছিল আপনাদের সম্ভবত। তো আশা করি এই সেশন থেকে আপনাদের যদি কিছুটা উপকার হয়, সেটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে। তো আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি একটু বিদায় নিতে যাচ্ছি। বিএমএ তে তো ভাতা দিবে, আমি তো অলরেডি বলেছি বিএমএ তে ভাতা দিবে। ওকে, ঠিক আছে, তো ভাই সবাই ভালো থাকবেন, মিডটার্মের সুস্থ। জন্য মিডটার্মের জন্য জি, কি কি বই পড়তে বলে একটু বলতেন, মানে বইগুলো এখন থেকে কি কি কোন পড়া উচিত, সাবজেক্ট ভাইয়া? কি পড়া উচিত? কোন জি জি। সাবজেক্ট? এটা নিয়ে আমাদের ডিটেলস আলোচনা হয়েছে অলরেডি, আপনি মনে হয় একটু দেরিতে জয়েন করছেন নাকি? আপনি তো দুইটা বই কথা বলতেছি, একটি ডেভিডসন আর ওই অস্পিজ বইটার কথা বলছি, এছাড়া কি আর কোনো কিছু বই লাগবে? আপাতত ওগুলোই শুরু করেন, ট্রেনিংটা শুরু করেন, ট্রেনিং এ ঢুকলে আস্তে আস্তে বুঝবেন। এছাড়াও আমাদের ওই যে যে গ্রুপটা, আমি একটা গ্রুপে লিংক দিয়েছি, ওই গ্রুপে একটু অ্যাড থাকেন। ওখানে মাঝে মাঝে সেশন নেওয়া হয়, বিভিন্ন গাইডলাইন দেওয়া হয়, এগুলোতে বুঝলেন? আপাতত আপনি ওই দুইটা বই নিয়ে শুরু করেন। এফসিপিএস এর ট্রেনিং এ থাকা অবস্থায় এমডিতে চান্স পেলে আপনি এফসিপিএস টাকে ডিসকন্টিনিউ করে, আপনার যদি ইচ্ছা থাকে আর কি, যদি আমি রেসিডেন্সিতে ঢুকবো, এফসিপিএস টাকে ডিসকন্টিনিউ করে আপনি রেসিডেন্সিতে ঢুকবেন। এমডি তে চান্স পেলে এফসিপিএস এর কোনো ট্রেনিং কাউন্ট হবে না, সেই সুযোগ নাই। ঠিক আছে, সেই সুযোগ নাই। ভাইয়া, জি। ভাইয়া যদি এফসিপিএস এ ইন্টারনাল মেডিসিন করা থাকে, সেক্ষেত্রে যদি রেসিডেন্সিতে পরে ব্রাঞ্চে কি 3 ইয়ার করলেই হয় নাকি পুরো 5 ইয়ারই করতে হয়? আচ্ছা, এটা ভালো একটা প্রশ্ন করেছেন, সবাই মনোযোগ দিয়ে শুনেন। আহ যদি কারোর মাদার সাবজেক্টে এফসিপিএস বা এমডি করা থাকে, সাচ অ্যাজ আপনার ইন্টারনাল মেডিসিনে এফসিপিএস করা আছে, তাহলে আপনি সরাসরি এন্ডোক্রাইনোলজি বা যে কোনো একটা ব্রাঞ্চে, ধরেন আমি এন্ডোক্রাইনি দিয়ে বোঝাচ্ছি আর কি, তাহলে আপনি সরাসরি এন্ডোক্রাইনোলজিতে এমডি তে ঢুকতে পারবেন, ফেজ বি তে। আপনাকে আর 2 বছরের কোর্স ট্রেনিং করা লাগবে না। অথবা
আপনি ডাবল এফসিপিএস অর্থাৎ আরেকটা এফসিপিএস এ সরাসরি আপনি অ্যাডভান্স ট্রেনিং এ ঢুকতে পারবেন, আপনার কোর ট্রেনিং আর করা লাগবে না। তবে এক্ষেত্রে কিছু শর্ত আছে। শর্ত হচ্ছে যারা সরকারি চাকরিতে আছেন তাদের ক্ষেত্রে এফসিপিএস আপনি ইন্টারনাল মেডিসিনে পাশ করার পরে এই ইন্টারনাল মেডিসিন অর্থাৎ সাবজেক্ট রিলেটেড পোস্টে, যেমন আপনি আরপি বা কনসালটেন্ট, এই পোস্টে 5 বছর আপনাকে সার্ভিস দেওয়া লাগবে। তারপরে আপনি ফেজ বি তে অথবা ডাবল এফসিপিএস এর জন্য আপনি আবার ঢুকতে পারবেন 5 বছর সার্ভিস দেওয়ার পরে। একটা কোয়েশ্চেন ছিল যা- ভাইয়া লোকেশন। আচ্ছা দাঁড়ান এইটা শেষ করি। আর যারা নন গভর্নমেন্ট আছেন তাদের ক্ষেত্রে বলতেছি, আপনি এফসিপিএস পাশ করার পরে আপনি যদি ডাবল ডিগ্রির জন্য অর্থাৎ আপনি যদি ব্রাঞ্চে এমডি তে ঢুকতে চান, সেক্ষেত্রে আপনাকে 3 বছর অপেক্ষা করতে হবে। 3 বছর অপেক্ষা পরে মানে 3 বছর অতিক্রম হওয়া লাগবে আর কি। 3 বছর পরে আপনি রেসিডেন্সিতে ঢুকতে পারবেন। আর এফসিপিএস এ যদি ঢুকতে চান, এফসিপিএস অবশ্য সুবিধা আছে, ডাবল এফসিপিএস এর ক্ষেত্রে আপনার 3 বছর ওয়েট করা লাগে না। কিন্তু অসুবিধা একটা আছে এফসিপিএস এ, আপনি যে বাকি যে অ্যাডভান্স ট্রেনিং এ যে 3 বছর ডাবল ডিগ্রির যে এক্সট্রা যে 3 বছর, ওই 3 বছর কিন্তু কোনো ভাতা পাবেন না, বিনা বেতনে আপনাকে আহ মানে ডাবল ডিগ্রিটা অর্থাৎ ব্রাঞ্চে আপনাকে ডিগ্রি করা লাগবে, ঠিক আছে। বিসিপিএস এর এক্ষেত্রে থিওরি হচ্ছে এরকম যে আপনাকে তো 5 বছর ভাতা দেওয়া হয়েছে, আপনি আবারও যেহেতু সরাসরি অ্যাডভান্স ট্রেনিং এ ঢুকছেন, সেহেতু আপনাকে আর ভাতা দেওয়া হবে না। ভাই সেই ক্ষেত্রে কি আবার আশা করি। পার্ট 1 টিকে আবার দেওয়া লাগবে নাকি, যে ব্রাঞ্চে 3 বছর না না করার না, জন্য? আমি তো বললাম যে সরাসরি অ্যাডভান্স ট্রেনিং এ ঢুকবেন, আপনাকে পার্ট 1 দেওয়া লাগবে না, সরাসরি অ্যাডভান্স ট্রেনিং এ 3 বছরে ঢুকবেন, ঠিক আছে। জি ভাইয়া। ডাবল ডিগ্রির জন্য ডাবল মিড টার্ম লাগবে না ভাই। আপনি এফসিপিএস পাস করার পরে সরাসরি মিড টার্মের পরে যে 3 বছর আছে না, ওটাকে আমরা অ্যাডভান্স ট্রেনিং বলি। আপনি ব্রাঞ্চে মানে মাদারে করার পরে সরাসরি আপনি ইয়েতে ঢুকবেন, আপনি সেই অ্যাডভান্স ট্রেনিং এ ঢুকবেন, মিড টার্ম দেওয়া লাগবে না আর। রেসিডেন্সি কি এফসিপিএস থেকে ইজিয়ার ও টাফার, এরকম এর কোনো উত্তর নাই। কোনো কিছু ইজিয়ার না, কোনো কিছুই টাফার না, সবকিছুই সহজ, আপনার উপর নির্ভর করবে। ওকে, আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন আছে? ওকে, ঠিক আছে, তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। 25টার কম দিলে প্রবলেম হবে বলতে প্রবলেম হবে না, তবে আপনি 25টাই দিবেন যদি আপনার ট্রেনিং এ ঢোকার ইচ্ছা থাকে। আপনি এমডি কমপ্লিট করে যদি আপনি এফসিপিএস এ ঢুকতে চান, তবুও আপনাকে 3 বছরে সরাসরি আপনি অ্যাডভান্স ট্রেনিং এ ঢুকবেন। ওগুলো অনেক দেরি আছে, আপাতত আপনারা এফসিপিএস টা কমপ্লিট করেন, ওইটা ওইটা প্ল্যানে রাখেন, ওইটা ধীরে ধীরে বুঝতে পারবেন। আসলে ধৈর্য জিনিসটা একটু কঠিন জিনিস কিন্তু, হ্যাঁ। আপনার আগে এফসিপিএস টা ওই রিলেটেড কোশ্চেন আর নিব না এখন, আপনার এফসিপিএস টা কমপ্লিট করেন আগে, জয়েন করে পরে। না, একজন লিখেছেন যে এফসিপিএস এ ট্রেনিং করার পরে উনি হচ্ছে রেসিডেন্সিতে চান্স পেয়েছেন, এখন উনি রেসিডেন্সিতে জয়েন করছেন, পরে কি আবার এফসিপিএস দিতে গেলে আপনাকে পুরো 5 বছর করা লাগবে? না, 5 বছর করা লাগবে না। আপনি এদিকে এফসিপিএস যতদিন করে ফেলছেন ওটা করা লাগবে না। ধরেন আপনি এফসিপিএস আপনার করা আছে 1 বছর করছেন আপনি ট্রেনিং, তখন আপনার বাকি 4 বছর করতে হবে, অর্থাৎ টোটাল 5 বছর হবে, কিন্তু আপনি এদিকে যতটুকু করে ফেলছেন ওটার পরে করা লাগবে না। এই এফসিপিএস পাস করার পরে এই এই কোশ্চেন আর নিব না এখন, আপনি আগে এফসিপিএস পাস করেন, পরেরটা পরে দেখা যাবে। না না না, আর কোনো কোশ্চেন নিব না, এফসিপিএস পাস করেন আগে। মক্কা অনেক দূর, কেবল চান্স পেয়েছেন, এখন অনেক পথ বাকি আছে। ওকে, ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। সালাম আলাইকুম।